তো কি নাম বলছিলেন আপনার? আব্দুর রশিদ। রশিদ ভাই, ডাকনাম রশিদ। জি জি, শুরু করুন একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে আপনার মনে আছে। ছোটোবেলা থেকে আমি যখন একটু বুঝে উঠলাম, আমাকে স্কুল যেতে দিত না, ওই বাপ মা রাখতো। আমার চাচা চাচির ঘরে গেলে পারে তারা বলতো তুই তো এদের সন্তান না, তোরে কিনে আনছে এরকম, তুই এর কথা শুনোস কেন। আমি আবার ওই ছোটোকাল থেকে প্লেট বাটি এটা ওটা আমার মেজে দিতাম ছোটোকাল থেকে, যখন আমি বুঝি। তা আমাকে বলতো তুই তোরা ডাকলে তুই শুনবি না, এগুলো তুই কেন করস। আচ্ছা। তাই আমার ওই এইসব কথা বলে দিত। তা আমার হালকা হালকা স্মরণ আছে। তাই ওই আমার মা যখন ডাকতো যে রশিদ এই জিনিসটা নিয়ে আইতো, আমি বলতাম তুমি আমার মা না, আমি কেন আনবো। তা তখন আপনার মায়ের কি আর অন্য কোনো ছেলে মেয়ে ছিল? জি না, শুধু আপনি ছিলেন? শুধু আমি। কিন্তু আমাকে কিনে নিয়ে এসে, কোত্থেকে কিনে নিয়ে এসে আমি এত জানতে পারিনি। তো আপনি এটা বললে আপনার মা কি বলতো? তবে আমার মা খুব কিছুই বলতো না, খুব ই করে থাকতো, মুখ ই করে থাকার পর তখন বলতো তোকে কে বলছি। আমি বলছি যে ওই আমার কাকি আম্মা বললো, ও আব্বু বললো ওরা মিথ্যা বলছে, তুই ওখানে আর যাবি না। তা আমি বললাম যাবো না। তা ঠিক আছে যাবো না। পরে আবার এরকমভাবে দোকান হাটে বাজারে যে কোনো জায়গায় যাই, গেলি পাদে ওই এরকম কথাবার্তা বলে জি, যে তোর তো বাপ মা নাই, টাকা পয়সা আছে, তোরে তো কিনে নিয়ে এসছে এভাবে। তা আমি বললাম এভাবে কিনে নিয়ে এসছে, তাই এটা আমি কি করব। আমি তখন ততটা বুঝি না, 2001 সালের ঘটনা। জি। তো তখন ওই আমার সেম আমার চাচা তো ভাই আছে, তাদের ঘরে শুইলাম। শোয়ার পরে আমি টাকা পয়সা কিছুই নেই। বলছে আমার কাছে টাকা ছিল 10,000, তুই টাকা নিছিস। আমাকে পিটাইলো পাতে ওই বাল্ব আসলো ঘরে, বাল্ব লাগায় লম্বা বাল্ব, বাল্বতে বাড়ি দেওয়ার পরে আমি ঠেকাই, আমার এই হাতের এখানে কেটে যায়, মাথায় কেটে যায়। ওহো। যাওয়ার পরে হসপিটাল নিয়ে গেল। ডাক্তারের নাম হলো লুৎফা ডাক্তার। জি। তার এক ছেলের নাম হলো সেলিম, আর এক ছেলের নাম আমার স্মরণ নাই, শামীম, শামীম। ছোটোকাল থেকে আমি চিনি। সেখানে নিয়ে পর সিলি করে দেওয়ার পর আমাকে ওষুধ দেয়। আমি ওষুধ খাইতে পারি না, এস পর্যন্ত আমি ওষুধ খাই নাই। এখন আমি ওষুধ খাই নাই আল্লাহর রহমতে। তাই ওই ওষুধ খাইতে পারি না। পরে সিলি ওইভাবে আসার পরে ওখানে পরে বাপ মা বলে যে তুই ওইখানে কেন শুতে গেছিস। আমি বললাম যে একসাথে চলাফেরা করি, একসাথে ঘোরাফেরা করি, আমার চাচা তো ভাই এর কাছে শুভ কাটুন। তখন বললো তোরে তো চোরবিলে মারলো, পিটাইলো, তুই তো কিছুই বলতে পারলি না। তা আমি বললাম আমি তো টাকা পয়সা নিই নি, আমি আর কেন মারলো। তার বললাম আব্বু তোমাকে ঠুনকে টাকা পয়সা কম আছে, তোমাকে তো কত টাকা পয়সা। জি। তখন বললো তুই এগুলো বুঝবি না। তখন আমার আব্বু আমাকে ওখান থেকে বাড়িঘর ছেড়ে নিয়ে যায় ফরিদপুর টাউনে। ওকে। টাউনে নেওয়ার পর ওখানে থাকি। ওখানে কিছুদিন থাকার পরে সবাই ওখান থেকে ঢাকা আসে লোক, প্রায় 1-150 লোকের মতো আমাদের আশপাশে বাসার ঢাকা নিউ সুপার মার্কেটে কাজ করে, বিভিন্ন কাজ, দর্জি কাজ, আপনার ওই ব্লক পেন্ট, এমব্রয়ডারি। তাই 2003 সালে আমি ওখান থেকে চলে আসি। যে আমি তো লেখাপড়া শিখি নাই, কোনো কিছু শিখি নাই, তাহলে আমি কাজ শিখি। তাই নিউ সুপার মার্কেট 3য় তলা আসার পরে আমি ওখানে দর্জি কাজ করি। দর্জি কাজ, আপনার এমব্রয়ডারি, কাপড় সামান 3টাই শিখি। জি। শিখার পরে ভালো ভালো ম্যাডামদের সাথে পরিচয় হয়ে গেল। কোথায় শিখলেন এটা, কোন জায়গাতে? ঢাকা নিউ সুপার মার্কেট 3য় তলা। আচ্ছা, তখন আপনার আনুমানিক বয়স কত হতে পারে, বা কত সালের দিকে এসেছিলেন? এটা 2003 সালে আমি আসছি। 2003 সালে। 3 সালে আব্বা আম্মাকে ওখানে রেখে চলে আসলেন? ফরিদপুর রেখে, টাউনে রেখে চলে আসলাম। বাবা কি করতো মূলত? বাসা ভাড়ায় থাকে তারা ফরিদপুর টাউনে। বাবা কি করতো? তিনি ছিলেন ব্যাংকের ম্যানেজার। আর মা গৃহিণী? মা গৃহিণী, বাস ওই পাক শাক করতো, আর আমার নিয়ে ওই বাসার ভিতরে খেলাধুলা। আমি একটু জানতে চাচ্ছি যে বাবা ব্যাংকের ম্যানেজার ছিলেন মানে তো তার মানে আপনার ভরণ পোষণ, লেখাপড়া করার কোনো সমস্যা ছিল না। তারপরেও আপনি কেন এই সব কিছু ছেড়ে চলে যায় ঢাকাতে? আমার ছোটোকাল থেকে কেনার পর থেকে মানে আমার লেখাপড়া করায় নাই, মানে সবসময় আমার ওই মায় আমার কাছে রাখতো। রাত্রে দিন শুইতাম, তখন আব্বু আম্মুর মাঝখানে আমি শুইতাম, আর লেখাপড়া আমার করতে দিত না। ওই চাচা তো বাইরে লেখাপড়া করতে যাইতো, আমার মারতো যে তুই এর ছেলে না, তুই কেন এসছিস, মারা ধরা করতে দেখে আমার আর লেখাপড়া করায়নি। সম্পত্তি আছে, বহুত সম্পত্তি, প্রায় 100 বিঘে সম্পত্তি, 52 শতকের বিঘা, 100 বিঘে সম্পত্তি আছে। তারা 4 ভাই ছিল। আমার আব্বু ওইখানে 52 শতকে বিঘা, আমরা তো জানি 33 শতকে বিঘা। না, 52 শতক আমাদের ওদিকে। আচ্ছা, যশোরই তো? যশোরে 90 শতক, 92 শতক যশোরে, ফরিদপুর 52 শতক। আচ্ছা ঠিক আছে, আমার হিসেব জানা নাই। তো 52 শতকে বিঘার 100 বিঘার উপরে আছে আমার জানা মতে। এবং সেটা আপনার বাবা মানে পালিত বাবা কত বিঘা পেয়েছিল? প্রায় 25 ভাগ হয় নাই। ভাগ হয় নাই, একসাথে ছিল, সবাই মিলে একসাথে ছিল। একসাথে ছিল। কয় ভাই ছিল ওনারা? 4 ভাই। তো
তো আপনি একসময় রাগ করে যে চলে আসলেন বা এই যে ঢাকা শহরে আসলেন, এটা আপনারা মানে ফলো করলো না, আপনাকে যেতে দিল? আমি তো রাগ করে চলে আসছি বাসা থেকে। ওই পাড়ার ছেলেরা থাকে, জানে না আপনি কোথায় আছেন? জানে না, মানে খুব ওই লোকজন ওই জায়গার লোক, আমার যে চাচাতো ভাই হেরা ওই জায়গায় যায় আমার খুব খেপায় যে তোর বাপ মা নাই, আসস কেন, মারধর করে, কয়েকবার মারধর তো করছে। এটার প্রতিবাদ করতো না আপনার মা কিংবা আপনার বাবা যারা? তারা বললে কি বলবে, তারা আপনার বলে খারাপ আমরা- লাগতো? খারাপ লাগতো, তারা কিছুই বলতো না, কাঁদতো খালি। আর এ ছিল হলো ছোট, আর যে আমার যে আব্বু ছিল, এই ছোট ছিল, সব ভাইয়ের মধ্যে ছোট ছিল। ছোট ছিল। তাই তখন আমি ঢাকা চলে আসার পরে ই করার পরে নায়িকা শাবানাস আফা এদের সাথে পরিচয় হয়। ওই তারা কাপড় চোপড় ওখানে আনতে যায়। কোথায় কাপড় বানাতেন? ঢাকা নিউজ সুপার মার্কেট 3য় তলা। আচ্ছা। শাহনাজ আফা আসে আমাদের দোকান, কাস্টমার হয়। আমি খুব ছোটো ছিলাম, খুব আদর করতাম। আর এক মান্না আফা ছিল, এর বাড়ি ছিল সিলেট, চুল ছিল খাটো খাটো। 4000 লোক বাইরে যায় পরীক্ষা দিয়েছিল, আমেরিকানা কোন জায়গায় আমার স্মরণ নাই। তাই 4 জন পাশ করছিল, সে তখন পাশ করে। আচ্ছা। পাশ করার পরে খুব ভালো জানে আমার মান্না আফা, তার বাবা ছিল জজ। এই টেলর মাস্টার এখানে কাজ পেলেন কিভাবে? কাজ পেলাম আমি আর ওই এলাকার ছেলের সাথে, আমাদের এলাকার লোক থাকে ওখান থেকে, তাদের সাথেই মারছি। আচ্ছা যে বলছে আমার মা বাপরে বলবি না, আমি চলে যাব। আচ্ছা। তা বলছে ঠিক আছে বলবো না। পরে এখানে এসে কাজ শিখি, টেলার্সের লেডিস ফাংশনের কাজ শিখি, লেডিস। পরে সাথে এমব্রয়ডারি, আপনার ওই কাপড় ছাপান, ব্লু পেন। ওখানে তো অনেক আরামে ছিলেন, এখানে এসে কাজ করতেন, কষ্ট লাগতো না? ছোট মানুষ। খুব, আমার তখন মনে করেন যে আসছি, ওই যে মারধর করে চাচাতো ভাইরা, শহরে বাড়ি থেকে শহর গেছে, তারপরে ওখানে যে মারধর করে, শহরে গিয়েও মারধর করে? মারধর করে। আমার ছেলে বড়, তারা চাইতেছে যে নিয়ে যদি বড় হয় এই সম্পত্তির পুরো ভাগ পাবে। কত কত সম্পত্তি আছে, এক এক বিঘে 15-20 লাখ টাকা যাবে, এরকম আছে। আচ্ছা আচ্ছা। এই জমি জমার জন্য যে মানে ফরিদপুর শহরে এসে মারধর করতো? মারধর করতো। বলতো যে না, আমার চাচাকে মানে আমার যে আব্বু ছিল, আমার চাচা বলতো যে আমার ছেলে আছে, আমার ছেলে তুই নিলে তুই পারিস, আমার ছেলেকে তুই ছেলে বানালি সমস্যা কি? আমার চাচা বলতো। আচ্ছা আচ্ছা, মানে আপনার বাবাকে, পালিত বাবাকে এটা বলতো যে আমার তো ছেলে আছে, তুই আমার এক ছেলে নিস না কেন, আমি তোকে দিয়ে দিলাম এই ছেলে, তুই বাইরের থেকে ছেলে কেন কিনে নিয়ে এসে তুই মানুষ করছিস, আর একজনের সন্তান, এই সন্তান কার তুই জানোস? ওই সে বলে আমি তো আনছি কিনে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো এই কথা বললে পরে আর তো আপনি বাবা মাকে জিজ্ঞেস করতেন না যে কোথা থেকে কিনে নিয়ে আসছো আমাকে? বললে আমাকে কখনো বলে নাই, আমি বহুত প্রশ্ন করছি। পরে আমি রাগ করে চলে আসার পরে ঢাকা এখানে ভালো পরিচিত হয়ে যায়। তা ওই মান্নাফা ম্যাডাম বাহির থেকে আমার জন্য পোশাক নিয়ে আসে। তখন তিনি জানেন না যে আমার মা বাপ নাই, এরকম ঘটনা। পরে আমার জন্য বাহির থেকে বহুত পোশাক কিনে এসে, তখন সে 60টা 70টা 100টা ড্রেস পর্যন্ত বানাইতো, বাইরে নিয়ে যেত। আচ্ছা। তখন ওই বাসা থেকে কুরবানি আইলি ফাতে রুটি মাংস বুনাই নিয়ে আসতো। তো আমি ছিলাম 5 বছরের মতো লেগে, ভালো রিলেশন হয়ে যায়। তো আরও ম্যাডাম ছিল, বহুত ম্যাডাম ছিল। আর একটা ম্যাডাম ছিল বিউটি বিশেষ, হিন্দু ছিল, ফার্মগেট তেজগাঁ থানার সাইডে ওখানে থাকতো। তার বাসায় দারোগানও, গেট দারোগানও ছিল 3-4টে। তো আমি ওখানে ওই ম্যাডামের বাসায় যাইতাম, ফোন করে আমার বলতো, আমার ওই মালিকরে বলে দিত যে না রশিদকে ড্রেসটা দিয়ে পাঠাই দাও। তার 2টা ড্রাইভার ছিল। জি। তার ওয়াইফ, ওই ম্যাডাম এক গাড়ি নিয়ে চলতো, তার হাজব্যান্ড এক গাড়ি নিয়ে চলতো। তা আমি তখন ওই বাসায় গেলি 1500-1500 টাকা দিয়ে দিত পকেট খরচ। আমি আবার কী করতাম, ওখান থেকে 5 টাকা দিয়ে, তখন 5 টাকা ভাড়া ছিল, ফার্মগেট যাই নামতাম। ওখান থেকে এক সিএনজিটি বলতাম বাইরে গেটে থেকে যে আমার ভিতরে নামাই দিবা, কত নিবা? 50 টাকা। তাই ওখানে গেলে বলতো রশিদ সাহেব আসছে, কল দিয়ে বলতো উপরে। তাই বলতো ঠিক আছে, বলতো সিএনজি নিয়ে আসছে, কী করবো? তাই বলতো যে ঠিক আছে তুমি উপর ভাড়াই দাও। গেলে হয়তো বলতাম ম্যাডাম আমি তো সিএনজি নিয়ে আসছি। তাই বলতো ঠিক আছে, সিএনজি তো আপ ডাউন জাম, তাহলে তো 2-300 টাকা ভাড়া লাগবে, তুমি যাও 1000 টাকা নিয়ে যাও। আমি কিন্তু 50 টাকা ভাড়া দিয়ে নিয়ে গেতাম। পরে ওখান থেকে আমি সিনেমা দেখতাম। আচ্ছা। ওই টাকা দিয়ে সিনেমা দেখতাম, পরে যাইতাম আবার। আমার নিউ মার্কেট মানে কি ঢাকার নিউ মার্কেট? ঢাকা নিউ সুপার মার্কেট। আচ্ছা আচ্ছা, এই যে নীলক্ষেতের পাশে, যেটা নীলক্ষেতের পাশে, জি। আচ্ছা, কি দোকানের নাম ছিল? দোকানের নাম ছিল ঢাকা রাজধানী, আর কি রাজধানী বলতো, রাজধানী টেইলার্স। রাজধানী টেলার্স ছিল। আচ্ছা। তিনি এখন নাই, তিনি মারা গেছেন অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। তো তখন ওখানে করার পরে এরকমভাবে কিছুদিন গেল, যাওয়ার পরে তিনি মোবাইল কিনলেন প্রথম। কে মোবাইল কিনলো? এই আমার যে মালিক। আচ্ছা। তিনি মোবাইল কিনলেন, মোবাইল কেনার পর 4000 টাকা কত টাকা সিম কিনলো, আর ওই নোকিয়া মোবাইল কিনলো। মোবাইল কেনার কিছুদিন পরে আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পর নাম্বার দিয়ে আসলাম। আমার বহুত বকলো
যে তুই তো আমাকে সম্পত্তির অভাব আসেনি, টাকা পয়সার অভাব আসেনি, তুই কেন গেছিস? আমি বলছি মা তুমি তো আর চিরদিন থাকবো না, আব্বু আম্মু চিরদিন কারো থাকেন। তা আমি যখন বিয়ে শাদি করবো করবো আমার একটা সংসার হবে, মানে আমার ওই মাস্টার তিনি আমার বুঝাইতো এরকম এরকমভাবে বলবি তোর আব্বু আম্মুর যদি না আসতে দেয়। টেইলর মাস্টার বলতো। টেইলর মাস্টার কি সব ঘটনা জানতো যে আপনি পালিত, হ্যাঁ জানতো, তিনি বাইরে ওই এলাকা ছিলেন। আচ্ছা। পরে আমার বুঝাই দেওয়ার পরে আমি যাই বললাম যে যখন তোমরা বৃদ্ধ হয়ে যাবে আমি তোমাদের কী খাওয়াবো, তখন আমি বিয়ে শাদি করবো, আমার তো বাচ্চা কাচ্চা হবে। তাই বললো যে বাচ্চা কাচ্চা তো হবে, কথা ঠিক আছে, তাইলে ঠিক আছে তুই যাই কাজ যখন করতেছ তাই করাতে থাক। পরে আমি এই কথা বলে ফের চলে আসার পরে কিছুদিন পরে ওই তখন 10 টাকা আমি লেট নিত, আমার মাস্টারের মোবাইলে কল আসছে যে রশিদ আছে ওখানে, করছে আমার ওই চাচা। বলছে হ্যাঁ আছে। বলছে ওর আব্বু আম্মু তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। কীভাবে? বলছে ওই টিরাকে ধাক্কা দিয়ে ওই পাশে লিখছে, টেপাখোলা লিক আছে, নাম করা লিক, ফরিদপুর টেপাখোলা লিক। ওই তখন শহরে না, ওই আমার যেখানে মানে দেশের আঞ্চলিক বাড়ি তো ওখান থাকি। পরে আমার ওই চাচা তো ভাই, আমার চাচা আর 2-3টা ছেলে ওই ইরিদানের বুলুক করে, ওখানে একটা মেশিন ফিট করা ছিল, ওই জায়গায় একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে আমার নিয়ে যায়। তাই ঘরের ভিতরে নিয়ে গেলে পদে আমার মারধর করে যে করে তুই এখান থেকে চলে যাবি, আর যদি না আর একটা ছেলে আসে মারে, ওর সাথে একসাথে ঘোরাফেরা করতাম। তাই কয় কি যেন ঘর আটকায় না, ওর মুখ দেখলে আমি ওরে মারতে পারবো না, ওর মুখ দেখলে আমার মায়া লাগে, ওরে মারতে পারবো না আমি। পরে ঘর আটকায়, হালকা অন্ধকার, পরে মারধর করে লাঠি দিয়ে, আমার হাত থায় পিছন বান্ধা। আমি ওকে বলি তুই আমার ধর্ম ভাবতাও, তুই আমার মারিস না। প্রচুর বাইরে নেই। পরে আমি বলি যে আমাকে আমি তখন শুধু পানি চাই। তাই একজন বড় করেছিল, ও বলছে পানি দিস না, পানি দিল কিন্তু এখন তিনি মারা যাবে। বলছে ও এখন মারা যাবে যদি পানি দিস। তা তখন পানি দেয় না, পানি দিয়ে এটা না দিল বাদে আমার সারা রাত তখন বাইন্ধে রাখে, গরম, প্রচুর গরম, ইরিদানের বুলুক চারপাশ দিয়ে পাটের ক্ষেত। পরে ওই দরজার কাছে যাই আমি শুয়ে থাকলে সকালবেলা আইসে সেরে ওই মেশিনে গোসল টোসল করে আমাকে 5,000 টাকা দেয়। টাকা দিয়ে বলে তুই এখান থেকে চলে যাবি, জীবনে আর এদিকে আসবি না যদি বাঁচতে চাস। এই কথা বলে আমি চলে যাই। আমি দৌড়ে পাট খেতে ভিতরে, তখন ওই চাচা আসে, চাচার হাতে পাখি মারা না কি মারা বন্দুক যিনি থাকে, তখন ওই আমার দৌড়েন দেখে তিনি গুলি করেন। গুলি করলে আমার এই জায়গাতে গুলি লাগে, এই পায়ে হ্যাঁ, এখান থেকে গুলি লাগে। ওই গুলিগুলো ওই লুৎফার ডাক্তার বাই করে, ওই পরিচিত ডাক্তার আমার আব্বু আম্মুর। আমার আপনার খোঁজ পাই কিভাবে? গুলিটা লাগলে আপনি কি করেন? ওই গুলিটা পাটক্ষেতের ভিতরে ঢুকছিলেন? পাটক্ষেতের ভিতরে আমি ঢুকছি, ওখান দিয়ে দৌড়ে চলে যাই। আচ্ছা, চলে যায় ওই যে ডাক্তার, গ্রামের ডাক্তার ছিল লুৎফার ডাক্তার, তার বাসায় যাই আমি। আচ্ছা। তার ছেলে হলো শামীম, বললাম পরিচিত। ওই শামীমের বাড়ি যায়, ওঠার পরে ওই আমাকে তিনি করে ওই গুলি বাই করে দেওয়ার পরে বলছে কেমনে হয়েছে? তাই আমি বললাম যে এরকমভাবে তো আমার তো চাচা গুলি করছে। বললো তাই তুই এক কাম কর, তুই শহরে যখন থাকস শহরে চলে যাস, তুই এদিকে আসিস না, সমস্যা হবে। তিনি আমাকে বুঝাই বলার পরে আমি চলে আসলাম শহরে আসার পরে শুনি যে এরা এই জায়গায় আসবে, এরা জানে, খোঁজ পায়, সব কিছু জানে যে আমি নিউ মার্কেট থাকি। এখান থেকে আমি পালাই, আবার নিউ মার্কেট থেকে পালাই যাই, যে এখানে তো আমার হামলা হবে। ওই জায়গায় জানানো হয়েছে। আপনাকে যখন কিনে নিয়েছিল, আপনার জানা আছে কিনা, মানে বা এরকম কোনো কিছু জেনেছেন কিনা যে কাগজপত্র করে নেয়া বা আপনি যে তাদের সন্তান, এরকম কোনো কিছু কি করেছেন? কোনো কিছুই জানি না, কিন্তু ছিল কিনা না ছিল এটা তো ওই ঘরে ছিল, ঘর তো তখন ভেঙে ফেলাইছে। আচ্ছা। এস পর্যন্ত আমি জানতে পারিনি যে আমার বয়স কত, আমি কোত্থেকে এসেছি, কীভাবে এসেছি, খালি এতটুকু জানি, এলাকার মুখে শুনছি যে তোকে কিনে আনছে, কোত্থেকে আনছে তা বলতে পারিনি। আচ্ছা, তো নিউ মার্কেট থেকে আপনি পালালেন? তারপর নিউ মার্কেট থেকে চলে এলাম জাহাজে গেলেন কিভাবে? জাহাজে গেলাম আশুগঞ্জ, এখান থেকে আশুগঞ্জ গেলাম। এখান থেকে আমার পকেটে টাকা নেই, নিউ মার্কেট থেকে পালাইলাম যে এরা আসতেছে, তাই আমি না বলে, মালিককে না বলে পালাই গেলাম। পালাই যাওয়ার পরে এখন সাইদাবাস থেকে বাদ যায় না, সাইদাবাস আমি যাব কিভাবে? তাই ওই নীল ক্ষেতের ওই জায়গা থেকে একটা রিক্সায় একটা ম্যাডাম ওঠে, বৃষ্টি চলে তখন। তো ম্যাডাম উঠলে আমি রিক্সার পিছনে উঠি, যে ওই ম্যাডাম বলে যে সাইদাবাদ যাবেন, ওই রিক্সাওয়ালা বলে হ্যাঁ যাবো। তাই আমি ওই রিক্সার পিছনে উঠলি ফাঁদে কিছু দূর গেলে ওই ভার্সিটির হোস্টেল আছে, ওই জায়গা থেকে একজন বলে ওই পিছনে ছিনতাইকারী উঠছে। তাই এই কথা বলে ওদের রিক্সা থাকে, আমি দৌড় দেয় না, আমি তো আমার তখন টাকা নাই, আমি সাইদাবাদ যাবো, ওখান থেকে মানে
আশুগঞ্জ যাবো বলছে, এরকম এরকম আশুগঞ্জ গেলি জাহাজের চাকরি পাওয়া যায়। আমাদের ওই জায়গায় সে চাকরি করে আসছে, সে গল্প করছে নিউ মার্কেট থেকে। তাই আমি ওখানে যাবার জন্য প্রোগ্রাম নিয়েছি। তারপরে ওই ভার্সিটির পোলাপান ভিতর থেকে কলেজের পোলাপান আসলো, ভার্সিটির পোলাপান এসে খুব মারধর করলো, ভিতরে নিয়ে গেলো, নিয়ে সেরে আমার হাত বাঁধে পাক করে, তখন চলা আছে আমের চলা, এইসব চলা দিয়ে বাইরে এসে প্রচুর বাইরে আমাকে নীলক্ষেত যে থানাটা, থানায় দিয়ে দিল। তাই থানায় দিয়ে কত সালের ঘটনা এটা মনে আছে? এটা 2007 সাল। এই 7 সালে। আচ্ছা, 7 সালে তখন এই ইউনিভার্সিটি ছিলাম এরা পিটালো? ইউনিভার্সিটির ছেলেরা বললো যে তোদের জন্য আমাদের নাম খারাপ হয়, ছিনতাই করস তোরা, নাম পরে যে ভার্সিটির ছেলে পেলে ছিনতাই করে। আচ্ছা, বলে পেটালো? হ্যাঁ, পিটাই, হাতও বাঁধনে পিটাই, তো পিটাই দিয়ে এখানে একটু ইন্টারাপ্ট করি প্রিয় শ্রোতা, মাফ করবেন। দেখুন, এই যে এই ছেলেটাকে আপনারা পেটালেন, তার পেছনের কারণটা এটা যে আমরা অনেক বেশি পরিমাণের খুব বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়ে রাস্তায় বেরোলে এই ছিনতাইকারীদের দ্বারা, যে কারণে হয়তো বা রাগটা উঠেছে এর ওপরে। কিন্তু এই যে একটা মানুষকে আমরা মানলাম, ইন্টারেস্টিং বিষয় না যে আজকেই যে রশিদকে আপনি এই মুহূর্তে জানলেন, এই রশিদকে আপনি যখন ধরলেন, বা মানে আমি আপনি করে সম্বোধন করছি যে এই কারণে যে যারা শুনছে তাদের মধ্যে হয়তো নিশ্চয়ই অনেকে এরকম আচরণ করেন, সঙ্গে সঙ্গে যদি জানতে পারতেন যে রশিদের ব্যাকগ্রাউন্ডটা কী, যদি চমৎকারভাবে ফুটে উঠতো আপনার চোখের সামনে, তাহলে কি আপনি ওর গায়ে হাত তুলতে পারতেন না, কারণ আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে সেটা সম্ভব ছিল না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষেরই এরকম হার্ট টাচিং একটা ব্যাকগ্রাউন্ড আছে। সুতরাং কোনো মানুষের সাথে খারাপ আচরণ করার আগে আমাদের একটু ভেবে নেওয়া উচিত যে মানুষটাকে আমি মারতে যাচ্ছি বা যে মানুষের সঙ্গে আমি খারাপ আচরণ করতে যাচ্ছি, এই মানুষটার জীবনে হয়তো এমন কোনো গল্প লুকিয়ে আছে, বা এই মানুষটা হয়তো জীবনে এমনভাবে বড় হয়েছে যেটা জানলে আমার তার প্রতি মায়া হবে, দয়া হবে। আর তখনই দেখবেন যে নিজের মধ্যে একটা অদ্ভুত রকমের চেঞ্জ চলে আসবে, এবং আপনি ওই ছেলেটার সঙ্গে বা ওই মেয়েটার সঙ্গে আপনি খারাপ আচরণ করতে পারবেন না। এরপরেও যদি না আসে, এবং আপনি যদি ধর্ম অনুসারে চলেন, আপনি যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে এইভাবে নিজেকে কাউন্সেলিং করতে পারেন, যেটা আমি মাঝে মাঝে করি এবং আমার খুব ভালো কাজ দেয়। সেটা হলো, আপনি যার প্রতি খারাপ আচরণ করতে যাচ্ছেন সেই মানুষটি বা সেই ব্যক্তিটিও কিন্তু আল্লাহর সৃষ্টি। আপনি জাস্ট এই ব্যাপারটা যদি আপনি নিজের মধ্যে কাজ করানো শুরু করেন, আপনাকে যেমন আল্লাহ তৈরি করেছেন একইভাবে ওই মানুষটিকেও আল্লাহ তৈরি করেছেন, সে যতটাই খারাপ হোক না কেন আপনার কাছে, আপনি দেখবেন যে মুহূর্তের মধ্যেই আপনার সাইকোলজিটা চেঞ্জ হয়ে গেছে, এবং আপনি তার সাথে রাগ করে যে খারাপ ব্যবহারটা করা সেটা আপনি করতে পারছেন না। মানে প্রথম পর্যায়ে আমরা যদি নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলি, তারপরে অটোমেটিক্যালি ব্রেন কাজ করতে থাকে, তখন যৌক্তিক আচরণটা চলে আসে। জি বলুন, আপনার প্রতি আপনাকে মারছিল তখন? হ্যাঁ, তখন মায়ের আমাকে ওই নীলক্ষেত থানায় নিয়ে যায়, নিয়ে গেলে তারা কেস নিতে চায় না, বলছে সেটা তো খুব হাল খারাপ, পরে আমাদের সমস্যা হবে। ও মানে খুব বাজে অবস্থা করে, বাজে অবস্থা, খুব মারধর করে। পরে বললো তো হাল খারাপ, আমাদের সমস্যা হবে। থানার পুলিশ বলার পরে বললো না আপনি রাইখে দেন। রাইখে দেওয়ার পরে আমার ভিতর ঢুকে পরে উকিল এলো। এর ভিতরে আমি পরিচয় দিলাম যে আমি ঢাকা নিউ সুপার মার্কেট কাজ করি, অমুক জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখেন। এর ভিতরে 2টা ভার্সিটির ছেলে গেছে ওই জায়গায়, যাই বলছে এরকম রশিদ নামে যে ছেলেটাও তো ছিনতাই করে ধরা খাইছে, আমরা থানায় দিয়ে আসছি। আমার মালিক বলছে, তো আমার মালিক ওই জায়গায় গেছে, মালিক যায়, সে বললো কি ঘটনা কি? আমি বললাম এরকম আমি তো সাইদাবাদ যাইতে চাইছিলাম, এই জন্য রিক্সার পিছনে এরা পিটাই করছে। তাই এই কথা বলার পরে আমার খানা দানা সে দিয়ে গেল, তার যথেষ্ট করলো। দেওয়ার পরে আমার তারপরের দিন কোর্টে চালান করে দিল। কোর্টে চালান করে দিলি এক উকিল আমাকে ছাড়াই মনে হয় 1400 না 1500 টাকা নেয়, উকিল ছাড়াই আমার রিক্সায় করে নিয়ে আসে এই জায়গা নিউ মার্কেট নিচতলা নিয়ে এসে নিয়ে গেলি। ওই টাকাটা ওই আমার মালিক বহন করে। বহন করলে বললো যে তোর কী সমস্যা? বললাম যে আব্বু আম্মু মারা গেছে, তা তো জানেন, কথা জানি। আমি বললাম আমার চাচাতো ভাইরা তো আমার মাইরে ফেলাবে আমি যদি এই জায়গায় থাকি, তারা ঠিকানা পাই গেছে, সব জানে তারা। তাই বললো তাই ঠিক আছে, তুই কী করতে চাই? আমি বললাম আমি তো জাহাজে যাইতে চাই। তো জাহাজে যাইতে তুই, ও বললো তুই আমাকে কেন বললি না? তুই এইভাবে কীভাবে যাবি? তুই টাকা পয়সা নিয়ে যাবি না? তখন আমি প্রোডাকশনে কাজ করে যাই। আচ্ছা, মাসে 7,000 8,000 10,000 তখন এরকম খামি। রমজানের সিজনে একটু বেশি পড়ে। তবে টাকা দিলে পরে আমাকে 5,000 টাকা দেয়, বলছে তুই 5,000 টাকা পাবি, তো টাকা নিয়ে যা। তিনি খুব ধর্মীয় ছিলেন, নামাজ পড়তেন পাঞ্জিগানা, এক মায়ের এক ছেলে। তাই ওই শহীদ ভাই আল্লাহ তার বেস্ত নষ্ট করুক, তিনি মোটরসাইকেল কিনে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন।
টেলার্স মেলার্স সব বন্ধ হয়ে গেছে বোধহয়। বন্ধ হয়েছে না হয়েছে এখন আমি জানি না, কিন্তু অ্যাক্সিডেন্ট করে তিনি মারা গেছেন এটা আমি জানি। তাই তখন আমি চলে গেলাম ওই জায়গায়, ওই জায়গায় যাই সেরে আশুগঞ্জ যাই সেরে নামার পরে বৈরবের পার নামার পরে আমি জাহাজে যে গেলাম যে ভাই চাকরিতে নিয়ে যাবে, বললো হ্যাঁ লস্কর পদের লোক লাগবে। তাই বললো তোমার কেতা বালিশ, আমি তো বললাম আমার তো কেতা বালিশ নাই। তাই অন্য এক লস্কর নাইমে যাবে, তাই বলতেছি ঠিক আছে আমার কেতা বালিশ দিয়ে যাইতেছি আর তুমি এখানে থাকো। পরে ওই ওর কেতা বালিশ রেখে দেওয়ার পর আমি ওই জায়গায় চাকরিতে গেলাম, আপনি ছালুডিঘাট পাথর আনতে গেলাম প্রথম টিপ। পাথর আইনে এরকমভাবে চলতেছে, তার ভিতরে জাহাজের লোকজন বলে যে 1 বছর হয়ে গেছে তুই ছুটিতে যাস না কেন, যে তুই ছুটি নিস না, ছুটিতে যাস না, তুই কি খুন টুন করে আইসা নাকি? আমি বললাম এই বয়সে আমি খুন করবো কীভাবে? বললো তাই তুই যাস না কারণটা কি? জাহাজের কাজটা কি ছিল? কাজটা লস্কর পর্যায়ে মনে করেন যে ওই ডিউটি মিউটি করতে হতো রাত্রে, চুরি টুরি করে কিছু না নিয়ে যায় এর জন্য। ও আচ্ছা আচ্ছা। পরে এরকম লাইন চলার পরে পরে 1 বছর কেটে গেল। কেটে যাওয়ার পরে পরে ঈদ বোনাস পাইলাম, টাকা পেলাম প্রায় সব মিলে 60,000 মতো সারা বছরে? সারা বছর 60,000 টাকা। এর ভিতরে তো খরচ করছি, প্রচুর টাকা খরচ করছি। প্রত্যেক দিন কিনে নামলে সিঙ্গারা পুরি এগুলো তো আছে। তাই আমি খুব একদিন কান্দা করছি রাত্রি, যে আমার জীবনটা কি, আমি কি করব। খুব কান্দা করছি যে মোরে মাস্টার নোয়া খাইলে হে নাইমে আছে, জাহাজের মাস্টার যে তো কিতা হয়েছে। আমি কই কিতা হয়েছে, আমি কই তো হয় নাই কিছুই, আমার এমনি খুব কান্দা পাচ্ছে। পরে ও আমাকে বলে তুই বল তোর সমস্যাটা কি। আমি বললাম এমনি না, আমার তো আব্বা আম্মু নাই, আব্বা আম্মু মারা গেছে, ওর শুধু মাস্টার ঠুন বললাম। তো মাস্টার ঠুন বলার পরে মাস্টার খুব আমার করলো। পরে তারপর থেকে আমার কোনো কিছু বলতো না, কিনেরে গেলি বাদে চা খাওয়াইতো, সিঙ্গারা পুরি, মানে মাস্টাররা এগুলোর উপরই বেশি। কিনারে নামলি বাদে খানা দানা এদের চলবি। তা কিনের গেলে বাদে আমার নিয়ে বহুত কিছু নিয়ে আসতো তিনি। ওই 2টা আঙ্গুর ফল নিয়ে আসতো, আপেল টাপেল কিনে নিয়ে আসতো। 2007 সাল ওখানে পার হয়ে যায়। পরে 7 সাল পার হয়ে যাওয়ার পরে আমি 8 সালে একটা জাহাজে উঠি, তিতাস টু হিন্দু মালিক। তিনি খুব ধর্মীয় ছিলেন, হিন্দু মালিক। রমজান আইলে পাতে পুরো ইফতারির খরচ, আপনার এই কোরবানি আইলে বকরি টকরি সব কিনে দিত। বলা যেত না তো আমরা কোরবানি করবো, বলতো যে আমরা তো খাসি খাবো। তো তখন তিনি টাকা দিত 5,000 7,000 এরকম টাকা দিত। তিনি হিন্দু মালিক, তিনি বুঝেন সব কিছু। তাই তিনি প্রশ্ন করালো যে আপনি ও জাহাজ ডগে উঠলো, বললো জাহাজের কী নাম দেব। তাই বললো যে তিতাস টু দেও। ও আর উপরে কি লেখা হবে, আপনি কি হিন্দু কিছু লেখা হবে না মুসলমান? বললো না না আমি তো জাহাজে থাকবো না, তোমরা থাকবো, তোমরা মুসলমানেরই লেখো। আল্লাহু লিখে দিলাম। পরে রাসূলুল্লাহ সাল্লাম সব কিছু লেখা হলো। বললো তোমরা থাকবো জাহাজে, তোমরা নামাজ কালাম পড়বো, আমার কেন হিন্দু হিসেবে পালন করবা তোমরা? অনেক ভালো মানে। হ্যাঁ, তিনি বহুত ভালো ছিল। তাই তিনি ওই নাম লেখালো। নাম লেখানোর পরে এর ভিতরে চলে গেলাম নওয়াপাড়া, যশোর নওয়াপাড়ার টিপে যাওয়ার পরে বাজার সদাই আমি করি সম্পূর্ণ। আমি লেখাপড়া জানি না, এখন পর্যন্ত আমি লেখাপড়া জানি না, কিন্তু বাজার সদাই যত যা আছে সব আমি করি। কিভাবে, যেমন টাকা নিলাম আমি 25,000, আমি খালি এটা হিসেবে করি 25,000 ভিতরে কত টাকা ভাঙলাম আর কত টাকা লোকজনে দিলাম, খালি এইটুকু বুঝাই দিই। তাছাড়া কি কিনলাম, মাংস 1-2 টাকা, মানে 1 2 10 15 20 এগুলো তো হিসাব বোধহয় পরবর্তীতে শিখেছেন নাকি শেখেন নাই? হিসাব আমি সব পারি, হিসাবে সমস্যা নেই, কিন্তু আপনার ওই অক্ষরজ্ঞান লেখাপড়া এগুলো শেখেন নাই? লেখাপড়া শিখি নাই, আমি লিখতে পারি কত টাকা কত সব পারি। এগুলো শিখেছেন কিভাবে? এগুলো নিজের ব্রেনটে। আপনি যে কোনো ভাষা, আপনি হিন্দি কন 24 ঘন্টা হিন্দিতে বাত করতে পারবো। তারপর আপনার উর্দু, এগুলো আল্লাহর রহমতে যে কোনো শিখলে আমার মাথায় এটা কাজ করে, দ্রুত কাজ করে। আচ্ছা ঠিক আছে। বাজার বলতে কি জাহাজের লোকজনের বাজার? জাহাজের লোকজনের পুরো বাজার, পুরো দায়িত্ব জাহাজের লোকজনের। তখন আমি এগুলো করার পরে বাজার টাজার করি। পরে এক দোকান থেকে, মুদির দোকান থেকে সবসময় মাল নিই। তার একটা মেয়ে আছে 17-18 বছর বয়স হবে, ওই দোকানে আসতো মাঝে মাঝে। তার 17-18 বছর বয়স, আমার সিনিয়র। তখন ওই মেয়েটা কিডন্যাপ হয়। তাই আমি দোকানে যাই আসি। তাই আমার আবার ছোটোকাল থেকে আউট নলেজ আছে। পরে যখন যাই আসি তখন ওই খুব কান্দা করছে, আর ওই 10 লাখ টাকা চাইতেছে যারা কিডন্যাপ করছে। তা
ডাবল স্পিকার দিয়ে আরও লোকজন আছে, বলছে থানায় গেলে তোর মেয়ের লাশ পাবি, দর্শন করবো, এরকম বহুত কিছু বলতেছে, যে 10 লাখ টাকা নিয়ে তুই অমুক জায়গায় আসবি, এসে টাকা দিবি। ও একটা ঠিকানা বললো, তাই একটা ট্রেনের শব্দ শুনতেছি আমি, ওই যে কথা বলতেছে ওই মোবাইলে। তাই আমি 20 মিনিট পরে ওই ট্রেনটা দোকান থেকে বেশি দূর না, ওই জায়গা থেকে ট্রেনটা যাইতেছে। ওকে, তখন আমি বললাম যে ভাই, তাহলে কাছাকাছি আছে। হ্যাঁ, তখন বললাম যে দোকানদারে বললাম যে ভাইয়া মোবাইল কথা বলছেন কতটুকু টাইম হয়? বলছে 15 মিনিট। 15 মিনিট কথা বলছেন, কয় মিনিট? বলছে 5 মিনিট। আমি বললাম তাহলে 20 মিনিটের ভিতরে এই লোক আছে। বললো কীভাবে? আমি বললাম ট্রেনের শব্দটা শুনছি আমি, ওই ট্রেনটা এখন এসে পৌঁছেছে। দেখছেন ওর ব্রেনটা কত শার্প। তখন বললো যে কী করতে হবে? আমি বললাম যে তখন আমি মানে খুবই বললাম যে স্ট্রং। আমি বললাম যে 8-10 জন লোক যান, খুব স্যাম্পল পোশাকে, কোনো প্যান্ট শার্ট কোনো কিছু হবে না, লুঙ্গি টুঙ্গি পরে যাবেন। কি হারাইছে? আমাদের বড়ি খাসি হারাইছে, কি একজন মুরগি হারাইছে, এই কথা বলে ওই এখান থেকে 20 মিনিট আগে ট্রেনটা কীরকম লাইন ধরে চলে যাবে। হ্যাঁ, এরকম গতিতে আমরা একটা গাড়িতে উঠলাম। আমি ওর সাথে গেলাম বাজার টাজার দিয়ে। আরেকজনে বললাম তুমি পাকটাক করো, আমি একটু আসতেছি। তখন আমি সাথে যাই সেরে খোঁজা তালতে মেয়েটার আগে আমি চিনি, ওই বাজারে দোকানে আসতো, ওখানে চিনলাম কীভাবে? একদিন বললো কি যে না আবু একটা দোকানে আর একটা লোক ছিল কর্মচারী, তারে বলছে একটা কলম দাও। তাই কলম দিছে, তুই ছিলেন হইলো বোরকা পরা। তাই বলছে এই মনি তুমি টাকা দিয়ে যাও না। তার আব্বু বলছে কয় আব্বু আমার চিনেন নাই। তখন বলছে যে আজকাল কি জামানা, টুনা বললি মেয়ে কোনটা মা কোনটা কিছুই বোঝা যায় না। দোকানদার বললো এই কথা তার মেয়ের, যে আজকাল কি জামানা, যে টুনা বললে ওদের মেয়ে কোনটা মা কোনটা কিছু বোঝার কাজ নেই। পরে তিনি গেল, যাওয়ার পরে আমরা ওখানে গেলাম। যাওয়ার পরে খুঁজতে শুরু করলাম রেল সাইডে দিয়ে, মানে গরিব ধরনের বস্তির মতো কিছু বাড়ি আছে, প্রায় 15-16টা বাড়ি। বললাম এই জায়গা থেকে একজনে ওদিক থেকে স্টার্ট করেন, যে আমাদের একটা বকরি কিনছিলাম, বকরিটা ছুটে গেছে, আপনাদের এই জায়গায় আছে নাকি, কিংবা ভ্যান থেকে নামিয়ে গেছে, বকরিটা পাইতেছি না, এই কথাকে স্টার্ট করেন। তাহলে বলবো যে এই এলাকার লোক যদি কেন যে আমার বকরি হারিয়ে গেছে, তাহলে বলবেন এই এলাকা তো তোমার বাড়ি না, তোমার বকরি হারালো কেমন, সমস্যা হবে। বললেন যে আমি ভ্যান থেকে কিনে নিয়ে এসেছিলাম, ভ্যান থেকে বের হয়েছে, এটা আমি শিখে দিলাম। তাই শিখে দিলে পাতে 8-10 বাড়ি পরে যায় সেরেই ওই মেয়েটাকে পাওয়া গেছে ঘরের ভিতরে, মানে কথা বলতেছে, মানে এটা হে চাইল ছিল মেয়েটা হলো লাইন করতো, টাকা নিয়ে ওরা দুজন ভাগবে, এটা ছিল প্ল্যান। কিন্তু বাইরে থেকে স্বর্ণ টন্য সব নিয়ে গেছে। মেয়ের ছেলেটা শিখিয়ে দিতেছে যে আমরা তো এই স্বর্ণ মনে দিয়ে কয়দিন খাবো, তা তোমার বাপের তো প্রচুর টাকা, বাড়ি আছে 3 তলা, তাই 8-10 লাখ টাকা আমরা, মেয়েটাকে বলছে 8-10 লাখ টাকা হইলে পাতে আমরা ঢাকা শহরে যাই, যে কোনো একটা ইটি করতে পারবো। তখন ওই মেয়েটা প্ল্যান শিখাই দেয় যে এরকমভাবে ফোন করো, আমার আব্বা টাকা আনবে। পরে যায় সে ধরার পরে ওই ছেলের তো মায়ের ধুমা মায়ের, আমি মারি নেই, এটা মায়ের দিতে ধুমা মায়ের দেওয়ার পরে মেয়ের ব্যাগে যখন হাত দিছে, মেয়ের ব্যাগে মেয়ের মায়ের সব সৈন্য ওটার ভিতরে। তখন ওই ছেলেটাকে মারা দিল, যে ঘটনা কি স্বর্ণমন্যকে এটার ভিতরে, মেয়েটার নাম ছিল স্বর্ণা। আচ্ছা, যে স্বর্ণা তুই স্বর্ণ দিয়ে কী করস? তখন বলছে যে না আব্বু আমি তো এর সাথে বাইকে আইছি, একে আমি বিয়ে করতে চাই। তা বলছিস তুই এ কথা বললি পারতি, তুই তা এ কাম করলি না, কেন করলি? বললো তুমি ও গরিব দেখে তুমি যদি বিয়ে না দাও, এই জন্য আমি এর সাথে বাইকে আসছি, টাকা পয়সা নিয়ে আমরা ঢাকা যাওয়া ফিলাম করছি। পরে ওই এ কথা বলার পরে ছেলের ওইখানে রাখে মেয়েটাকে নিয়ে আমরা ভ্যানে চলে আসলাম, আমি জাহাজে গেলাম। জাহাজে যাওয়ার পরে ওই তারপরে দোকান গেলে পরে মানে মেয়ের ভাই বহুত কিছু আমার খাওয়াইতো, ওই তাল রস মস, তো ওই জায়গায় তাল গাছ বেশি হয়, তালের রস। মনে করেন যে আমাদের রান্নাট করতে করতে 15 দিন 20 দিন লেগে যায়। আচ্ছা, এক জায়গায় থাকতে হয়। আচ্ছা, তখন এরকম খাওয়ানো স্টার্ট করলো। তখন আমি বলি না, আজও জানেন না তিনি যে আমি কে, কোথা গেছি, আমার পরিচয় কি। বাড়ি কোনে? ফরিদপুর, ওই রাজবাড়ি ফরিদপুর, বাস এতটুকু, তাছাড়া আর কিছু আমার পর্যন্ত জানে না। তাই ওখান থেকে এই আজও আসতের কালকে 4000 টাকা তিনি পায়। 15 দিন ধরে জাহাজ প্লেস করছি, তাই বাজারের টাকা পয়সা নেই, 4000 টাকার আমি মাল বাকি আনছি। বাকি আনার পরে কাল রাত্রে আমি এই প্রোগ্রাম থেকে কল আসছে, কল আসার পরে আমি মাস্টার সাহেব ছুটিতে, তখন আমি সুগানি বললাম আমার তো ঢাকা যাইতে হবে একটু ইমার্জেন্সি। বললাম আমার তো টাকা পয়সা নেই, তুমি যাও, কিন্তু কালকের দিনের ভিতরে আসতে হবে, কালকে আসতে হবে,
রাত্রে এসে পৌঁছাতে হবে। আমি দেখি আমি লোকজনরে বলে গেছি তারা পাকশাক করবে, তাই আমি ওই সেহরির খানা পাকাই, আমি রাত 10টার ভিতরে সেহরি খানা পাকাই 10:30 বাজে আসছি। জি, সেহরি খানা অলরেডি আমি মুরগি টুরগি সব পাকাই রেখাইছি। আপনি বাজার করেন, আপনি নিজেও রান্না করেন? জি জি, বাজার টাজার রান্দা টান্দা সব সব আপনার? কিছু। আচ্ছা। পরে ওই যাই সারে বললাম যে আমার তো 700 টাকা দরকার, বেশি চাইলাম না কারণ বাকি বেশি, টাকা চাইলে এমনি আরও বেশি দেবে, 700 টাকা দরকার। বললো 700 টাকা কি আমি কিছু দরকার। পরে প্যান্ট শার্ট পরা দেখছে, 700 টাকা তিনি দিয়ে দিয়েছেন। দিয়ে দেওয়ার পরে আমি বাজেট টিকিট কেটে আমার সাহেব যে জাহাজের মালিক, 2টা জাহাজের মালিক, রাইস মিল, পেট্রোল পাম্প, বহুত কিছু আছে তার, তিনি কল দিলাম। সব কারো কাছে নাম্বার নাই জাহাজে, আমার কাছে আছে আর ওই মাস্টারদের কাছে। তাই কল দিলাম, যে বললো যে তিনি আমার বড় ভাই বলে, আমার তো বয়সে বড়, মানে এই দোকানদার? না না, ওই জাহাজের মালিক সাহেব। আচ্ছা। সাহেব বললো যে কি বড় ভাই কি হয়েছে, কল দিয়েছেন কেন? আপনি করে বলে, বয়সে সিনিয়র। ও, জাহাজের মালিক বলে এটা? জি। কী বড় সমস্যা? আমি কই আমার তো 1000 খানি টাকা দরকার। তো বলছে এখন তো রাত 10:30 বেজেছে, তাহলে কালকে পাঠালে চলবে? আমি বললাম হ্যাঁ চলবে। তিনি আমার টুনে এখন 1500 টাকা পানি, এটা জাহাজের কেউ জানে না। আচ্ছা। 2, 4, 5 হাজার 10 হাজার লাগলো তিনি দেন, আমি আবার এটা তিনের গাড়ি গেলে আলাদা দিয়ে আসি, লোকজনের সামনে না, আলাদাভাবে মালিকরে সাহেবের সাথে। আচ্ছা। পরে তিনি কল দিলাম, বললো তো ঠিক আছে কাল পাঠিয়ে দেবেন। তিনি বললেন আমি ঢাকা আসবো, তাই ঢাকা রওনা দিয়ে আসলাম। আসার পরে কিছুক্ষণ আগে এটা ঢুকছি বাদে কল আসছে বাজারে টাকা নাই। ফলে দোকানদার থেকে ফোন করে বললাম 300 টাকা দেন আর বাজার সদায় যা লাগে দেন, 300 টাকা মাছ টাছ কিনতে হবে। পরে জাহাজের লোকজন যায় আনছে। পরে এই যে আপনার পুরো গ্রামে আমি এখন আসলাম, এই বিল্ডিংয়ের ভিতরে এসে কল দিলাম। পরে ওখান থেকে চলে এলাম। চলে আসার পরে ওই নওপাড়ার কাহিনী সাইডে গেলাম, আবার জাহাজ সাইডে আপনার গেলাম হইলো আপনার মোংলা পোর্টের ওই সাইডে আর কি, আপনি আরবাড়িয়া বলে, আরবাড়িয়া থেকে গোমলোড দিলাম। গোমলোড দিয়ে আপনার গেলাম হলো বাঘাবাড়ি। আচ্ছা। বাঘাবাড়ি লোড দিয়ে গেলাম, যাওয়ার পরে হুবাহ কোয়ালিটি, বয়স আমার না হইলো 20-30 বছর বড় হবে, হুবাহ কোয়ালিটির এক লোক দেখি, আপনার মতো, আমার মতো। তার তিনি দাঁড়িয়ে আছেন, আমি ছোট বয়সে হে বড়, তিনি তাকায় থাকে না আমার ফিলে, আমি তাকায় থাকি তিনের ফিলে। মানে আমিও বুঝতে পারছিস না যে এ কে, তিনিও বুঝতে পারছিস না এ কে। পরে বহুতক্ষণ, প্রায় আধা ঘন্টা তাকায় রয়েছে একদিনে। পরে আমি বললাম যে ভাই আপনার বাড়ি? বললাম আমার বাড়ি তো এই জায়গাতে। আমি বললাম আপনি চেহারা আমার চেহারা এক চেহারা, ঘটনা কি? আমার তো দাড়ি মুছ নাই, আপনি তো দাড়ি মুছ আছে, বয়স বেশি। তখন খুব হইলো, হওয়ার পরে তখন বললো যে না, বললো তোমার নাম কি? আমি বললাম আমার নাম রশিদ। বললো আমার নামও রশিদ, তাহলে আমরা মিতা হই। তাই মিতা হওয়ার পরে তখন তিনি বাড়ি নিয়ে গেলেন, আমার লুঙ্গি দিলেন, গেঞ্জি দিলেন, শার্ট দিলেন, আপ্যায়ন করলেন বহুত। তিনি বউ খুব করলো যে তুমি আমার ভাইয়ের মতো, তোমার চেহারা আর আমার হাজবেন্ডের চেহারা এক চেহারা হওয়াও। পরে তিনি বহুত আপ্যায়ন করার পরে জাহাজে চলে আসলাম। জাহাজে আসার পরে তাই আমাদের ওই জায়গায় আর একটা লস্কর ছিল, খুব গরিব। এর বাড়ি হইল আপনি ইন্ডিয়ার সাইডে, জায়গাটার নাম ভুলে গেছি, কয়রা। তিনি তাই তিনের বেতন দিয়েছেন হলো 5,000 টাকা পাইছেন। তা পাওয়ার পরে তিনি দিনের ভিতরে টাকা গুনেন না হলো 20 বের। যে এত টাকা তিনি একসাথে দেখেন নাই কোনোদিন। তিনি জীবনের ফার্স্ট লাইফের কামাই ওই 5,000 টাকা। আচ্ছা। দিনের ভিতরে 5 বার না হলো 20 বের গুনে টাকা। তা টাকা গোনার পরে ওই একটা স্কট আছে, স্কটটা হলো চোর। আচ্ছা। স্কটটা চোর কী করছে, ওখান থেকে রাত্রে শোয়ার পরে ওই ছেলেটার দিয়েছে নিচের সিটে স্কটে, আর ওর দিয়েছে উপরের সিটে, আর আমি একলা এক সিট। আমার সিটে আজও কোনো লোক আসে না, আমার সিটে আমি একলা। তাই রাত্রে সকালবেলায় উঠে আবার টাকা গুনে দেয় 1,000 টাকা নেই। এনে আইসে রশিদ ভাই কী হয়েছে ভাই? মানে আমার বর্মিয়া বলে সবাই, বয়সে যারা বড় 80-90 বছর তারা বর্মিয়া বলে। 80 বছরের লোক আছে আমাদের জাহাজে। আচ্ছা। বর্মিয়া বলে তারাও। তাই বললো যে না রশিদ ভাই আমার তো টাকা হারাই গেছে। এই কি বলিস? হ্যাঁ আমার 1,000 টাকা হারাই গেছে। তো মানি ব্যাগে 4,000 আছে, 1,000 টাকা নেই, তার মানে কি? ও আবার একটু পাগল টাইপের।
পরে এখন বলতেছে যে স্কোয়ার টাকা নিছে, স্কোয়ারের ব্যাগ ট্যাগ সব ছিঁড়ে ফেলাইতেছে টাইম। আমি বললাম শোন, টাকা যদি নেই টাকাকে ওই জায়গা রাখুন, তোর কার্ডের ওর সিটের কাটে দিয়েছে চেক কর। আমি ওই জায়গায় দাঁড়াই বলতেছি, তা কার্ড টান দিছে, প্রথম কাটে নিয়েছি, টাকা পাই গেছে। প্রথম কাটে নিয়েছি টাকা পাইয়া ওই জাহাজের দৌড়বাড়ি বলে, ওই হাফিজ দেয় এই সাইজের দৌড়বাড়ি, ওই উড়াই না বাড়ি হাত ফাড়াই লাম, ফিরেই সারতে পারিনি। কারে? ওই যে স্কটটারে। আচ্ছা। যে আমি দিনের ভিতরে 20 বের করে টাকা গুনি, আমি জীবনে এই 5,000 টাকা আমার লাইফে সহি দিই নাই। আমার বাপ মা গরিব, মাছ বেছে এটা ওটা করে আমরা সংসার চলাই। তিনি হরিণ মারতেন, বহুত হরিণ মারতেন, হরিণ মাংস আমাদেরও খাওয়াইছে সুন্দরবন এরিয়া, সুন্দরবনের এরিয়াতে। আচ্ছা। তা বললো আমি 5,000 টাকা আমার জীবনে একসাথে আমি কোনোদিন কামাই দেখিনি, 5,000 টাকা হয়েছে, তুই এই টাকা নিয়ে গেছিস। মায়ের দিয়েছে পুরো আতুত ফাইডে গেল। পরে স্কট সাহেবের অফিসে কল দিল যে আপনার স্কট তো চোর, আপনি এর কী মালের দায়িত্ব দিছে, এই তো বড় চোর, এতে এরকম এরকম টাকা দিছে, আপনি জলদি চলে আসেন। তারা বললো যে থানায় দিয়ে দেন। তা বললো না থানায় না। পরে অফিস থেকে আর 2টা স্কোর দিল ওরে। আমরা বললাম ও আর 2টা স্কোর যতক্ষণ না আসবে ততক্ষণ ওরে নামতে দেবো না। পরে নামতে দিলাম না। পরে ও টাকা আনলো, টাকা আনার পরে অফিস থেকে ওই আগের অফিসে কল দিলাম আমরা যে এর যে খানার বরহন এই বিলটা কে দিবি। অফিসওয়ালা বললো যে না আমরা দেবো। পরে সাইডে দিলাম। তো সাইডে দেওয়ার পরে চলে গেল। চলে যাওয়ার পরে আমরা ওই জায়গায় জাহাজ আনলোড শেষ করলাম। আনলোড শেষ করে চলে গেলাম আবার ওই বাঘাবাড়ি থেকে চাল লোড দিলাম। আচ্ছা। একটা জাহাজে কত মন চাল যায়, কত মেট্রিক টন বা কত টন? তখন আমরা 1,000, 1,550 এরকম। আচ্ছা, টন টন। ওরে বাবা, তো বিশাল জাহাজ। হ্যাঁ, 1,1200 টনও লোড হয়। মানে চালটা একটু কম হয়, চাল কম, মানে এটা তো আপনার বস্তা থাকে, আপনার লোটে উপর উঠে যায় বেশি। আচ্ছা, লোড হয় না। কত সালের গল্প বলছেন আপনি? এটা 2009-এর। 9-এর গল্প। আচ্ছা, এখন কত সাল চলছে আপনি জানেন তো? 2018। ওকে, হ্যাঁ। পরে যাওয়ার পরে চাল লোড করলাম। চাল লোড করার পরে স্কট 2টা স্কট দিছে। তারা ওই হেজের উপর টাস খেলাইত। তা টাস খেলানোর পরে আমি বললাম যে আপনারা ডিউটি দেন, ডিউটি ভালো করে দিন, এখন তো চোর টোর বেশি। বললো আমাকে শুনতে যে চুরি করে হেকিরা। তা এই কথা বলার পরে ঘুমের ওষুধ নিয়ে এসে আমাদের সুগানি কিনে। কে? আমাদের সুগানি জাহাজের। সুগানিটা কি জিনিস? সুগানি হইলো মনে করেন যে মাস্টারের পরে। আচ্ছা। মনে করেন যে ওই মাস্টার মানে যা হুলটা নেই, হ্যাঁ, বাংলা কথা, মনে করেন মাস্টারের সহযোগী আর। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ। তা ওই সুগানি সাহেব বললো যে কি করা যায় এর? ওরা তো চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ করছে? মাল বেচা যাবে না। বললাম তা ঠিক আছে। তা ঘুমের ওষুধ খাওয়াই দিলাম। ঘুমের ওষুধ খাওয়াই দেওয়ার পরে কিছুক্ষণ পরে লাল মাল পরে আর সোজা কথা ঘুমাই গেছে। ঘুমাই যাওয়ার পরে 50 বস্তা চাল বেচে দিলাম দুজনে। আচ্ছা। তো তখন আমার এখনও খুব আল্লাহর রহমতে 50 কেজি 60 কেজির বস্তা আমার বডি টাচ না করে আমি মাথায় উঠাতে পারি এখনো। আচ্ছা, কোনো বডি টাচ হবে না এরকমভাবে 50 কেজির মতো টানে তুলে একদম মাথায় কোনো বডি টাচ হবে না। তো তখন 50 কেজির বস্তা আমি ফেঁকে সাইডে বোট লাগাইছি, ছোটো বোট, ওখান থেকে চ্যাঙ্গাবাড়ি সাইডে যায় পরে। কতগুলো বস্তা বিক্রি? 50 বস্তা। 50 কেজির বস্তা 50টা? 50টা। এটা কি আপনারা মানে ইচ্ছা করেই করতেছিলেন? ইচ্ছা করে, ওই চ্যালেঞ্জ করছে ওরা। আচ্ছা। তাই খুব ভালো চাল ছিল। তো বেচার পরে আমরা ওখান তো অর্ধেক দাম দেয়, আমাদের টাকা দিল হলো 30,000 টাকা। ওকে, ভালো চাইল একদম। 30,000 টাকা দেওয়ার পরে আমরা ওই সিল মিল সব আবার আগুন দিয়ে হিট দিয়ে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে ওরা সকালবেলায় সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে যাওয়ার পরে যে মেডিসিন আনছে বলছে যে এদের কোনো পানি টানি ছোঁয়ান যাবে না, রোদ উঠলে রোদে রাখবেন, 1 ঘন্টা পরে সুস্থ হয়ে যাবো। এটার মেডিসিন হলো রোদ। বললো কড়া রোদের ভিতরে রাখলে 1 ঘন্টার ভিতরে সুস্থ হয়ে যাবো। তাই রোদে হেজের উপর ফেলাই রাখছে রোদের ভিতরে। সকালে বেলা উঠছে, তার ঘন্টা 2 পরে 2জন চেতনে গেছে। কয় কি আমরা ঘুমাই গেছিলাম? বললাম কি জানি, আমরা তো বলতে পারিনি, আমরা তো ওর ভিতরে ঘুমাইছিলাম। পরে মাল ওখানে দিয়ে আশুমাস মাল নিয়ে গেছি, মাল বোঝাই দিয়ে শর্ট পরে আপনার 50 বস্তার মতো শর্ট পরে বেচছি। না আমাদের বলছে মাল কম পরে। আমরা বলছিলাম উস্কার সাহেব আছে, তাকে টনতে মাল বুঝে নেন। মাল তো হেরাও ডিউটি ছিল, আমরাও ডিউটি ছিলাম। মাল শর্ট পড়লে আমরা কী করবো? হয়তো টালিতে ভুল হয়েছে। আমি বলে এই ছেলে তুমি তো ছোটো, তুমি কি জানো, এরা কথা বলতে সেরা কথা বলো। তাই আমি চলে আসলাম। চলে আসার পর তারা কথা বললো ওদের হয় 2 মুঠা ভুল হয়েছে, আপনার স্কোরটাও ছিল, আমরাও ছিলাম।
পরে ওটা ওখানে মীমাংসা হয়ে যায়। তো মীমাংসা হওয়ার পরে আমার তখন 1.5 লাখ টাকা জমি মাস্টার একটু, মানে মাস্টারের কাছে টাকাগুলো রাখতেন? হ্যাঁ মাস্টার একটু টাকা রাখতে, আমার তো টাকা রাখার জায়গা নেই। তা আপনি আর কিছুদিন গেল, যাওয়ার পরে তারপর 2010 সাল পর্যন্ত ওই জাহাজে চাকরি করলাম। তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আশুগঞ্জ, লিপসা, ছাতক, গোবিন্দঘাট, সাউলাটিঘাট, কুইস্টে, বেড়ামারা, যশোর টসরের দিকে বহুত জায়গায় গেছি বাংলাদেশে, আমি ভ্রমণ করছি। 2010 সাল পর্যন্ত আমার টাকা হলো 3 লাখ। 3 লাখ টাকার জায়গা থেকে আমি আসবো, আমার কিছু স্পেশাল প্রশ্ন আছে। ঈদের দিনগুলোতে কি করতেন? বাড়ি করতে কোথাও? ঈদের কোন দিনগুলোতে আমি কোথাও যাইতে পারতাম না, কারণ জাহাজের পাক করা লাগতো। ঈদের খানা, মাংস, পোলাও টোলাও, আমি মানে কি বলবো, মানে বহুত আইটেম পাকাইতে পারি, বহুত। এটা নিজেও করা যাবো না, আমি নিজে নিজে আইটেম তৈরি করি। এগুলো নিজে নিজে শিখেছেন? নিজে নিজে শিখছি। আমি মনে করেন যে একদিন মাস্টার বললো যে তুমি ভর্তা কী কী বানাইতে পারো, আমি 23 পদের ভর্তা বানাইছি। মাছ থেকে ভর্তা শুরু করে, মাছ দিয়ে কুই শাক দিয়ে ভর্তা। পরে সেদিন সাহেব আসল, সাহেব আমাকে 3000 টাকা দিয়েছে খুশি হয়ে? ভর্তা খায় খুশি হয়। তিনি রুয়াই পেট্রোনো যায় বলছে, তিনি রুয়াই বহুত ধনী ব্যক্তি, তিনিরা প্রায় 20-30টা জাহাজ ছিল তখন। বাবা, বিশাল বড়। তারপরে আপনার এই রোডে, আপনার এই বিশ্ব রোডে আপনার বিল্ডিং আছে, মানে হোস্টেল, বহুত ধনীর ব্যক্তি মেরে। আর আমার যে সাহেব, ওই সাহেব খুব স্ট্রং, মানে বডি টডি নায়ক শাহরুখ খান ফেলে, এত স্ট্রং বডি। না, শাহরুখের তো অতটা স্ট্রং বডি না আসলে, মানে বডি স্ট্রং খুব। আচ্ছা, তখন ওই ছেলে দেখে আর কি সাহেবের সাথে বিয়ে দিয়েছে, যেটা আমার ধারণা। ওকে। পরে ওই সাহেবের ম্যাডাম একটু বলছে এরকম এরকম আমাকে জাহাজটা একটা ছেলে আছে, খুব ভালো পাকাইতে পারে। তাই ওই ম্যাডাম বিশ্বাস করে নাই, তাই বললো দেন। তাই ওই আমাদের মাস্টারে কল দিচ্ছে, তখন আমার মোবাইল নেই। মাস্টারে কল দিচ্ছে, আমরা তো একদিন আসবো, আমরা ঢাকা আসছি, আমরা জাহাজ আছে কোন জায়গায়? বললো যে জাহাজ তো আশুগঞ্জ আছে। বলছে তোমাদের ম্যাডাম যাইতে চাইতেছে, মালকিন যাইতে চাইতেছে, তাই কি আমরা আসবো একদিন? তা বললো ঠিক আছে আসেন না। আমার বলতেছে যে তোমার সাহেব বলতেছে তোমার বড় ভাই আসবো, মানে আমার ওই ভাই বলতো। তা বলছে তোমার ভাই আসবো, তাই কি ফাঁকাও? ও জানতো আপনার বিষয়গুলো, যে একবারে ছোটবেলা থেকে গল্পগুলো জানতো? হ্যাঁ, ওই মাস্টারে জানতো। ও ওকে। তা বলছে তোমার তো ভাইয়া আসবো, কি করবো? মানে ওই সাহেব রে ভাইয়া কইতাম। না, সাহেব কি জানতো যে আপনার? না, সাহেব এখনো জানে না। আচ্ছা। তা বলছে ভাইয়া আসবো, কি ফাঁকাবা? তাই বললাম যে টাকা দেন, আমার 5000 টাকা দিল বাজার করতে। তাই আমি ওই দিন বললাম যে আপনার চিংড়ি মাছ, গলদা চিংড়ি, তারপরে গলদা চিংড়ি কিনলাম 2টে, একটা 300 গ্রাম করে। 2 জন আসবে তারা। 2টা গলদা চিংড়ি কিনলাম, আর লোকজন সবাই ছিল। একদিনকে বাগদা কিনলাম, বাগদা 1200 টাকা কেজি, হাফ কেজি বাগদা কিনলাম 600 টাকা দেয়। আর ওই 2টা হলো স্পেশাল সাহেব আর সাহেবের ম্যাডামের নিয়ে। পরে মাছ কিনলাম একটা, তো আপনার মাছটা হইলো পুডি কাপ, ওই বাইরের জাপানি পুডি বলে। ওটার ভিতরে আবার ডিম হয়েছে, প্রায় 1.5 কেজি মাছ, মনে হয় 1/2 কেজি ডিম হয়েছে, এত ডিম। আচ্ছা। তো ডিম দেয় ওই বুনাই এক পথ করলাম, ওই মাছ দেয় ভর্তা করলাম, এরকমই করে। এটাই আপনি ওই সাহেব যেদিন আসছিল ওই দিনকে 30 পদের বানাইছিলাম। আচ্ছা। ছোট ছোট বাটির ভিতরে সাজাই ভর্তা। পরে লাস্টে ওই পদে পদে তো রাখা যায় না, ডাউল ভর্তা, বাগুন ভর্তা, বাগুন বাজি, বাগুন আবার সেদ্ধ করে ভর্তা, মানে বিভিন্ন আইটেমের বাগুন 4 পদের হয়ে গেছে। পরে আপনি ওই বড় ডিশ বলের ভিতরে সাজাই রাখছি। ছোট বাটি এত পাবো, ছোট বাটি হলো 10-12টা। আচ্ছা। পরে সেদিনকে ম্যাডাম খাইয়ে খুব খুশি হয়েছে। ম্যাডাম বলছে যে তুমি কার্টুন চাষ করছো, তোমার আমার টুন। আমি বলছি আমি তো কার্টুন তো শিখি নাই, আমার ব্রেনটে যা করে তাই আমি করি বাস। তাই বলছে এরকমভাবে? আমি বললাম হ্যাঁ, আমি তো এরকমভাবেই পাকাই। পরে খুব সে আশ্চর্য হয়েছে। আমি আবার ওই পরে এসবই করার পরে ম্যাডাম যাইতে কাল 2000 টাকা দিল, সাহেব 1000 টাকা দিল। তাই এরকম করে 2010 পর্যন্ত শেষ হলো। আচ্ছা। 2010 শেষ হয়ে 11 পড়লো, 3 লাখ টাকা হয়ে গেছে মাস্টারের 3 লাখ টাকা আমার হয়ে গেছে। 3 লাখ টাকা হইলে কি করলাম, আমি সৌদি আরবের লাইন দিলাম। সৌদি আরবে চলে যাবেন? যে সৌদি আরব যাবো আমি। তাই সৌদি আরবে তখন হলো মেরুল বাড্ডায় এক দালাল আছে আমাদের এলাকার, এর সাথে যোগাযোগ করে বললো টাকা দিয়ে লাগবো, তোর মালিকানা বিষয়। বললো যেন 2.5 লাখ দিত। তাই আমি বললাম 2.5 লাখ দিলে তো আমার হয়ে যাবো, আর 50,000 বাঁচবো আমার ঘোরাফেরা এটা হলো। ইয়ার ভিতরে আবার মাস্টার বললো তুই কি বাহির যাবে? আমি বললাম হ্যাঁ বাহির যাবো। তো মাস্টার তো জানে আমার ঘটনা সব, যে আমি বাড়ি কেন যাই না, সব তো মাস্টারে খুলে বলছি। পরে 2011 থেকে ভিসা নিলাম। ভিসা নেওয়ার পরে পাসপোর্ট করলেন কিভাবে? এটা আসতেছি আস্তে আস্তে।
পরে ভিসা নিলাম, ভিসা নিয়ে তো তিনি তো সব কিছু জানেন আমার, তাই তিনি যে নাম ওই নামে আমার পাসপোর্ট তৈরি করে দিল। তিনি নাম মানে ওনার? ওই দালাল, আচ্ছা দালাল সাহেবের নামে পাসপোর্ট করলাম। ইমার্জেন্সি 7,000 টাকা, আচ্ছা 7,000 টাকা পাসপোর্ট করার পরে ভিসা বললো যে ফ্রি ভিসা, তুমি বাইরে কাজ করতে পারবা। তাই ওই দালালের মাধ্যমে ওনার বাপ বানায় পাসপোর্ট করছি। পরে জন্ম নিমন্ত্রণ কার্ড উঠেছে, মনে হয় যে এখন সেই বয়সে মনে হয় যেন আমার 40 ছাড়াই যাও জন্ম নিমন্ত্রণ কার্ড। তো যাওয়ার পরে সৌদি আরবে গেলাম। সৌদি আরব যাওয়ার পরে প্লেনে চললেন? প্লেনে চললাম, প্লেনে ছেড়ে সৌদি আরব নামলাম আমি রিয়াদ। সৌদি আরবে কত সালে গেলেন? 2011। 2011 সালে, ওকে। 2011 সালে গেলাম রিয়াদ। রিয়াদ যাওয়ার পরে আমার বিষয় পড়লো হলো মালিকানা। এখান থেকে এই 2011 সাল পর্যন্ত বিয়ে শাদী করার চিন্তা ভাবনা, কোনো মেয়েকে পছন্দ কিচ্ছু হয়নি? না, আমার লাইফে কোনো প্রেম বলতে কোনো হিস্টোরি নেই। দিস ইজ কল জীবন গল্প। প্রিয় শ্রোতা, কোথার গল্প কোথায় যাচ্ছে দেখুন। সৌদি আরবে কেন গেলেন? একটা মানুষ জীবন বাংলাদেশে থাকলেই তো, তারপর ইচ্ছা কেন হলো? ইচ্ছা হলো যে আমি এখানে করতেছি, ওখান থেকে টাকা পয়সা কামাইলে আমি বিয়ে শাদী করতে পারবো, টাকা হইলে সবাই মেয়ে দেবে। আমি একটা বাড়ি করলে ফাদে সবাই যে বাড়ি আছে একটা মেয়ে দেবে, মানে পরিচয় না, জন্ম পরিচয় যদি নাও থাকে, একটা বাড়ি ঘর থাকলে বাড়ি একটা করতে পারলি যে সবাই ওই অমুকের একটা বাড়ি আছে, যে কোনো একটা মেয়ে আমি বিয়ে করে শাদী করতে পারবো। জি। আর এখন তো মনে করেন যে ঘোরা ফিরে যাবো না। এখন আমি যতই ভালো হই, যতই ইমানদার বান্ধা হই, কেউ বিশ্বাস করবে না যে কোথেকে আইছে কি করছে তার কোনো নির্দিষ্ট নাই। রাইট, এটা তো কথা সত্যি। এটা মনে করে আপনি সৌদি আরবে গেলেন? সৌদি আরবে গেলাম 2011 সালে। তারপর 2011 সালে যাওয়ার পরে ওখানে প্রচুর গরমের ভিতরে গেছি, খুব খারাপ লাগতেছে গরমে। পরে তো যাই সেরে বিষে মালিকানা আমার এখান থেকে বলছে ফ্রি বিষে, ওখান থেকে মালিকানা 3 মাস আপনার ওই সৌদির ল্যাবলুন বলে আপনার ঘাস, তা ওই 3 মাস আমি ওই ঘাসের কাজ করলাম, মানে বকরির ঘাসটা দেওয়া লাগে, ঘাস কেটে বকরিকে খাওয়াতে হয়। আচ্ছা, মানে ওই মালিকের আন্ডারে ছিলেন? মালিকের আন্ডারে ছিলাম। তো বললাম আমার ফ্রি বিষয় দিল মালিকানা। তাই যখন আরবি বলতো কেবল হাল, আমি বুঝতাম না যে কেবল হাল কি মানে কেমন আছো। পরে বহুত কিছু বলতো, বুঝতাম না। পরে না বোঝার পরে আস্তে আস্তে ওই একটা বাঙালি পেলাম সাইডে। তো তিনি ওখানে আমি প্রতিদিন রাত্রে যাইতাম, সন্ধ্যার পরে কাজ শেষ রাত্রে ওখানে যাইতাম। তিনি ছিলেন খাজুর গাছের মাদ্রা, মেশিন চলাইতো। খাজুর গাছে কি করতো? খাজুর গাছে পানি দিত। আচ্ছা, ওই মেশিন চলাইতো আর কি। আচ্ছা আচ্ছা। তো তিনি ওখানে যাওয়ার পরে ওই বরমেয়ে বলতাম আর কি, এর বাড়ি ছিল সিডিয়াঙের বাড়ি, বরমেয়ে বলতাম। তাই ওখান থেকে তিনি কিছু ভাষা শিখাইলো। আর ওই সৌদি বলতো যা আমি ওর যাই রিপ্লাই করতাম যে সৌদি এটা বললো, এটার অর্থ কী। তা সব তিনি বোঝাইতেন। তো 1 বছর করার পর আমি ওখান থেকে বাইকে গেলাম। চুরি করে চলে গেলাম? মানে বাইকে গেলাম। হ্যাঁ। আচ্ছা, ওকে। বাইকে 1 বছর টাকা পয়সা দেয়নি? টাকা দিছে, টাকা তো আমার কাছে, আমি কোথায় রাখবো, কাছে টাকা। আচ্ছা, তো 1 বছরে কি পরিমাণ টাকা হলো? টাকা প্রায় বাংলাদেশে 2 লাখ টাকার মতো। 2 লাখ টাকার মতো, ওকে। তা টাকা আমার কাছে। খাবার দাবার ঠিক মতো দিত? খাবার দিত, কিন্তু নিজে পাকায় খেতাম আমি। ও, টাকা আমার কাছে পকেটে। কাজ ছিল ছাগলের ঘাস কেটে, এছাড়া কোনো কাজ নাই? দিত কোনো কাজ। কত ছাগল ছিল ওখানে? ছাগল ছিল প্রায় 2 থেকে 300 ছাগল। খামারের মালিক তাহলে? হ্যাঁ, খামার। আচ্ছা। তাই ওই 2 লাখ টাকার মতো হলো বাংলাদেশে। তাই ওখান থেকে আমি পালাই গেলাম দাম্মামে। হ্যাঁ, কাগজপত্র ছাড়া। আচ্ছা। তো দাম্মামে যাওয়ার পর ওখানে মোটামুটি ইসের কাজ ছিল, আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ শিখলাম। কাজ শিখে আগামা ছাড়া। তাই কিছুদিন কাজ করার পরে ওখানে আবার বাঙালিরা পার্টনারে কাজ নেয়। আচ্ছা। যে এই বিল্ডিংটার পুরো লিয়াসা করবো, আপনি টাইলিশ মানে সিমেন্টটা টাইলিশ করে লিয়াসা করবো, কত কন্ট্রাক্ট, যেমন 2 লাখ 1.5 লাখ, ওই দেশের বাংলাদেশের 40-50 লাখ এরকম কন্ট্রাক্ট নেই। তাই ওটা করলাম তার সাথে 2013 সাল পর্যন্ত। আচ্ছা। 2013 সাল, 11 থেকে 13? 11 থেকে ওই 12 থেকে 13, 1 বছর। 1 বছর পরে করার পরে আমি কাজ নিয়ে শুরু করলাম। কাগজপত্র নেই আমার, 100 ধরলাম। আরবিতে তখন পুরো পোট হয়ে গেলাম। আরবি যদি 24 ঘন্টা বলে এরকম অবস্থা হয়েছে, আমার সমস্যা নেই। তা আরবিতে যাই সে প্রথম কাজ নিলাম, প্রথম করলাম। করার পরে আমাকে যে গেলাম যে লেখাপড়া যায় না, আরবিতে সব হিসেব বুঝি, যত মিলিয়ে আরবিতে হিসেব করতে কোনো সমস্যা নেই। তাই আমার বললো, তাই বলার পরে এর ভিতরে একটা মিস করে গেছে। আমার যে মালিক ছিল, জি, তিনি খুব ধার্মিক ছিল, নামাজি।
এই আগের মসজিদের ইমাম, আগের মালিক, মানে ছাগলের যে কাজ জি করেছে, জি। হ্যাঁ ওকে। তিনি কি করতো, বিকেলবেলা টাইম হলে আমাদের আজান দিয়ে যেত, আজান দিয়ে নামাজ পড়তো, ও পড়তো আমি পড়তাম। আচ্ছা তা আজান দিয়ে নামাজ পড়ানোর পরে ও আবার করলো যে আমি বললাম যে আমি তো লেখাপড়া জানি না। তা ও কী করতো, একটা খাতা এনে দেয়, লেখা দেয় আলিফ বা এগুলি পড়াইতো আর কি। আচ্ছা আচ্ছা খুবই ছিল পড়ানোর পরে, পরে আবার আজান দিয়ে যেত, আব্দুর রশিদ তাল তাল ইয়াল্লা সালা রাখি আজান, হ্যাঁ আজান দিতাম। আজান দেওয়ার পরে আঁকা পর দিন নামাজ পড়তাম। তা নামাজ পড়ার পরে ও এর ভিতরে আবার এর একটা এসি খারাপ হয়ে গেল। ওকে। এসি খারাপ হওয়ার পরে ওই এসিটা দুইটা পাকিস্তানি দুইটা লোক লাগে আনতে নামাইতে আর কি। তা ওই এসিটা আমি একলা নামাইছি, মানে এসিটা কীরকম আমার বরাবর, তাই আমি হালকা বাইক করে টান দিয়ে মাথায় নিয়ে তারপর নামাইছে উঠতে ধরে। তো ও আমার ফিল অবাক হয়ে তাকায় রয়েছে যে দুইটা লোক লাগে এসি নামাইতে। ও তো জানে না যে 50 কেজির বস্তা আপনার বডি টাচ না করে আপনি তুলে ফেলেন। এনে ও খুব তাকায় রয়েছে। তাকায় থাকার পরে ও বলতেছে ইনতা কে ফাদা, ইনতা গাউই, কইস তুই শক্তিশালী, ইনতা গাউই। আমি কই আইও। পরে খুব খুশি হয়েছে মালিক, খুশি হয়ে আমার টাকা দিল 500 টাকা হাজিয়ে। আচ্ছা বাংলা 10,000, তখন রেট কম আরই, এখন তো আরও বেশি। তো 10,000 টাকা দিল। দেওয়ার পরে আমি ওই পলাইলাম, পলানোর তো যেদিন পলাবো ওই দিন এই কাহিনী। মানে ওর কপালও নিজেই পুল্লা আর কি। হ্যাঁ, পরে যাওয়ার পরে 1 বছর পরে কাজ কন্ট্যাক্ট নিয়ে শুরু করলাম। জি। কন্ট্যাক্ট নেওয়ার পরে খুব আমার উড়ে ধরে কামাই পয়সা আসবে না গেলো, প্রায় ওই দেশের 1.5-2 লাখের মতো টাকা চলে এলো। ওরে বহুত টাকা। টাকা আসার পরে আমার কাগজপাতি ছাড়া, তাই এক সৌদি দিলাম যে আমার কাগজপাতি করে দিবি, কত টাকা নিবি? বললো যে তাহলে টাকা দিতে ও তোর 50,000 রিয়াল, যদি বৈধ হতে পারস। প্রথম 20,000 চাইছে, পরে আস্তে আস্তে খালি বাড়াইছে, কাজে তখন টাকা জমা দিয়েছি 20,000, আস্তে আস্তে বাড়াই পেরে 50,000 টাকা একই সিস্টেম। হ্যাঁ, টাকা নেওয়ার পরে আমি কাজ ধরলাম তাইফে। তখন আমার আকামা হয়ে গেছে, জিদ্দার মালিক। তো তাইফে কাজ নিলাম, ওখান থেকে তাইফ চলে গেলাম। তাইফে যাই এয়ারপোর্টের ভিতরে কাজ, আপনার এই যুদ্ধের ট্রেডিং চলে ওটার ভিতরে, এয়ারপোর্টের ভিতরে কাজ। 4টা বাঙালি গেছে ট্রেডিং দিতে, আর পাকিস্তানি আছে কয়েকটা, ওই সৌদি আনকো ট্রেডিং দেয়। মনে হয় যে 10 মিনিট পর খালি ফাইটিং বিমান উঠে কোন তালা লাগে যায় সোজা কথা। আচ্ছা। পরে ওটার ভিতরে কাজ নিলাম, কাজ নেওয়ার পরে ওই কন্ট্যাক্ট নিয়েছি যে ওটার ভিতরে যে আশকারি বলে, আশকারির জন্য ওই যেমন বাংলাদেশের যেমন বড় অফিসার আছে, ওটার ভিতরে ওই বড় অফিসারের আন্ডারে লোক কাজ। আচ্ছা। এর আবার বাহিরে মহাশাসা আছে, জি। ওই মহাশাসার আন্ডারে কাজ ধরতে হয়। তা ও কি করছে, ও টেন্ডার ওর মহাশাসা কাজ ধরছে, আর ও পার্সেন্টেজ খায় আমাদের দিয়েছে কাজটা ওই সৌদি। আর ওই সৌদি 3টা বিয়ে করছে। পরে না কাজ করার পরে কিছুদিন পরে না টাকা দেয় না, অর্ধেক কাজ হয়ে গেছে, টাকা দেয় না। টাকা দেয় সীমিত টাকা, আমার লোক খাটে 50টা। তো 50টা লোকের মনে করেন যে ডেলি বেতন আছে আপনার 200 টাকা, ওই দেশের বাংলা 4,000 টাকা, মানে টাকা ক্যাপচার করা পারতেছে না। পরে কাজ বন্ধ করে দিলাম। কাজ বন্ধ করে দেওয়ার পর তিনি টাকা দিলেন প্রায় 2.5 লাখের মতো। তা 2.5 লাখ মানে কি বাংলাদেশি টাকা? ওই দেশের টাকা, রিয়াল 2.5 লাখ রিয়াল। তা কাজ স্টার্ট করলাম, স্টার্ট করার পরে মাল ছাপানা সব ওই সৌদি দেয়। তখন 2013 লাগিয়ে গেছে পুরে, 14 পড়বে তখন। তা 14 পড়ার পরে টাকা পয়সা তিনি মার দিলেন কিছু আমার, প্রায় হিসেব করে 1,05,000 টাকা মতো পাইবে গেলাম। 1.5 লাখ টাকা দেয়, আর 3.5 লাখ টাকা দেয় না। তখন আমি খুব কান্দা করতেছি, যারা লোকজনের বিল প্রায় 2 লাখ টাকা, এই শোধ করবো কিভাবে? হ্যাঁ, আর 50,000 টাকা ঠেক। তারপর তো আমার ব্যবসা যেটা হয়েছে এটা তো আটকাই রাখছে, আর নিজের পুঁজি ছিল ওরাও লাগাই দিছে ওই জায়গা। সৌদির লোক ছিল উনি নাকি বাঙালি ছিল? উনি সৌদি। আচ্ছা। সৌদির ন্যাশনালিটি সৌদি। উনি আশকারি, ওনার ভিতরে অফিসার, ওই এয়ারপোর্টের ভিতরে অফিসার উনি। এরা ওই ধরনের কাজ করে? হ্যাঁ। পরে উনি কি বললেন, আমি খুব কান্দা করতেছি। ওরা পরে একটা ওই জায়গায় লোক ছিল ইমুনি, ও হলো চা গাও মানাই যেত সৌদিদের। আচ্ছা। অফিসের ভিতরে। হ্যাঁ হ্যাঁ। মক্তব বলে, মক্তবের ভিতরে চা গাও মানাই যেত। বহুত কান্দা করতেছি। পরে আমি বলি, ও আর ওর সৌদির বন্ধু প্রায় 8-10 জন। আমি বললাম, হাদা আউল জামান আনা মালুম, হাদা তাইব মাররা খারবান, হাদা আউয়াল নবী
আউয়াল রাকিব হেজর, বললাম যে নবী সাহেবরে তোরা পাথর মারছা, তোরা এই জাতের লোক তোরা। আনা খুব কান্দা করতেছি, ইপকি হাদা ময়াবার রা ওরা ইপকি, তো বহুত কান্দা করতেছি। পরে ওরা ওই চোখের জল ফেলান দেখলি ওরা সহ্য করা পারে না, ওরা বলে যে মানুষ কষ্ট পায় চোখের জল ফেলায়, এই জন্য ওরা সহ্য করতে পারে না। পরে ও তাড়াতাড়ি করে আমার 1 লাখ টাকা বাই করে দিল ওই সৌদি। তুই কান্দিস না, আর 1 লাখ টাকা পরে পাবি, মানে সরকারি বিল, এটা বিল হওয়া দেরি লাগে। এটা সত্যি কথা বলছে তিনি, যে বিল হওয়া দেরি লাগে, বহুত দিন পরে পাবি এই বিলটা। তারপরে 2013 শেষ হয়ে যায় 14-র ভিতরে। 14-র ভিতরে পরে আপনি ওই আমার কল আসে ওই তাইপ থেকে, যে রশিদ তুমি কোথায় আছো? আমি বললাম আমি তো আছি রিয়াদে। আচ্ছা, বললেন তা ওই মজুদ, আমি বললাম না রিয়াদ মজুদ, তা তাল শিল ফুলুস ওই সৌদি। আমার ফোন দেওয়ার পরে আমি গেলাম, যাওয়ার পরে এসে পুরো 2.5 লাখ টাকা ক্যাশ দিয়ে দেয়। ওই লোক দিয়ে দিল? হ্যাঁ, 2.5 লাখ টাকা ক্যাশ দেওয়ার পরে আমাকে ও আরবিতে বললো, ইন্তা ফুলুস হাদা তরিক এমসিক মুশকিলা, যদি যাও ধরে আমি কিন্তু যাইতে পারবো না, তুই বাঙালি এত টাকা নিয়ে যাইতে স্যার, আচ্ছা তুই তো গাড়িতে যাবি, যদি ধরে আমি কিন্তু সাক্ষী দিব না, আচ্ছা, যে তুই বলবো না কিন্তু আমি টাকা দিছি, তুই এত টাকা নিয়ে যাইতেছ। পরে আমি বললাম সমস্যা নেই। পরে আমি সাবকুইস্টানতে টিকিট কাটলাম। তখন আমার পোশাক ছিল হলো সব সাদা পোশাক, 3 কোয়ার্টার আর গেঞ্জি, মানে সব 3 কোয়ার্টার করতাম আমার লাইফে। আচ্ছা, তাই তখন আমি ওই কাগজের ব্যাগে টাকাটা দিল, টাকা নিয়ে আসলাম। দিয়ে আসার পরে বিজনেস শুরু করলাম, 2টা গাড়ি কিনলাম, মালিকের নামে ওই দেশে গাড়ি কিনতে, একটা অনেট আর একটা কিনলাম পিক আপ, আপনার ওই মাল টানার জন্য, আচ্ছা। সাইকেলা মেকলা টানার জন্য। প্রথমটা কি কিনলেন? অনেট অনেক মানে ওই 1 ডোর আছে না, আচ্ছা, পিছন সাইড মনে করেন মাল টাল সাবান ও টাবান নিয়ে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর একটা হচ্ছে পিক আপ। তো 2টা গাড়ি কিনে পর মানে একটা দিয়ে আমি চলাফেরা করবো, এক জায়গা থেকে মাল কিছু বাজলো পিছনে উঠে নিয়ে চলে আসলাম, আর একটা মনে করেন লোকজন মাল টাল যা লাগে টানা। আচ্ছা, এর ভিতরে বাংলাদেশের একটা বাহিনী বাইরেছিল, আপনার ইয়ামাখোর বাহিনী, ওই জায়গা কি খোর? ইয়ামা বাবা কালা, আচ্ছা, এসব খায়। আমার লাইফে আমি নেশা করিনি, তাই এসব খায়। ওরা হলো টার্গেট নেয় যে ওই দেশে ওরা জড়িত হয়ে গেছে, মনে করেন যে মুকাদ্দার বলে, বাংলাদেশে যেমন সিভিল আছে একটা বাহিনী আছে, আর ওই দেশের মুকাদ্দার, এদের উপর কোনো পাওয়ার নাই। আচ্ছা, এই মুকাদ্দার বাহিনী যারে ধরে নিয়ে যাবে, ওই দেশে সৌদিরও ক্ষমতা নেই ছাড়াইতে। আচ্ছা, ওকে আইন হলো ওকে ডিজের কাছে, আর কোথায় গুপ্ত করে ফেলাবো কারো বলার কাছে নেই। ওকে, তাই ওরা ওই দেশের ওই বাহিনীর সাথে জড়িত হয়ে গেছে। এদের কাজ হইলো ওই বাহিনীর সাথে জড়িত হয়ে যে কোন জায়গায় টাস খেলতেছে ওই জায়গায় ওরা হানা দেবে, যেমন 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ রিয়েল নিয়েও টাস খেলতে বসে। আচ্ছা, ওই মানে জুয়া খেলা। বাংলাদেশে মনে করেন যে বহুত বড় বড় ব্যবসায় আছে, যেমন বাতা মার্কেটে 3-4টে দোকান আছে, বহুত পয়সার মালিক, বিজনেস ফুন্ডের ব্যবসা ট্যাবসা বিশাল দিকে জড়িত। এরা জুয়েখোর, এরা ইস্তারা ভাড়া নিয়ে এসে টাস খেলে। তা ওরা আবার খবর পাইলেই ওই বাহিনীর সাথে করে হ্যান্ডকাপ নিয়ে মায়ের দই করে টাকা পয়সা নিয়ে আসে আর ওই জেলে নেয়। আচ্ছা, ওরা পায় 50, ওরা পায় 50, এরকম ভাবে। আচ্ছা, ওরা হলো 4-5 জন আছে এই দলে, আচ্ছা, এই বাঙালি। তার ভিতরে 3টা হলো নারায়ণগঞ্জের। আচ্ছা, তো নারায়ণগঞ্জের ওই পাওয়ার পরে এই দলের সাথে আমার টন চাইল সাদা, যে আমার নাম হয়ে গেল যে এরকম গাড়ি আছে 2টে, আরও সেকেলা স্কার্প আরও কিনছে 200-300 ভাড়া দিই, আর লোকজন খাটে নাম হয়ে গেল। নাম হওয়ার পরে ওরা আমার এসে বললো যে এরকম মাসে টাকা দিতে হবে 10,000 রিয়াল, বাংলার 2 লাখ। আমি বললাম কে? বললে ওই জায়গায় ব্যবসা করলে দিতে হবে। ওরা গডফাদার আসছে যে এই জায়গায় ব্যবসা করলে দিতে হবে। তা আমার আবার ওই বড় বড় লোকের সাথে নোয়াখালীরা, এরা ব্যবসায়ী, পুরান ব্যবসায়ী, যারা বিশাল বড় বড় র্যাঙ্কে আছে এরা। তো এর সাথে বললাম যে ভাই এই পরিস্থিতি এখন কী করবো আমি? তাই বললো যে তাই ওই একটা ছিল সিলেটের যে মেন গডফাদার, তার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সে বললো এক কাম করো, কিছু টাকা পয়সা দিয়ে ওকে এনে মিটমাট করে দেবেন। পরে টাকা পয়সা দিয়ে মিটমাট করে দেওয়ার কথা বলে। কত টাকা দিলেন? দিলাম 10,000 টাকা দিলাম, মানে 10,000 রিয়াল। আচ্ছা, পরে নিয়ে আসলো ওদের ফোন করে, বললো এই আমার ছোটো ভাই, এর সাথে আর কোনো সময় কেমন করবে না। পরে ওদের আইনা সেটা মিলমিশ করে দিল, বললো যে না আজকে তার সমস্যা হবে না। পরে কিছুদিন পর আমার বাসায় যাওয়া আসা করে, ওরা ঠিকানা সব পাই গেছে। কয়েকদিন পর সপ্তাহ গুলি হতে বৃহস্পতিবার ওই জায়গায় বন্ধু, শুক্রবারে বৃহস্পতিবার রাতে চলে আসে। আসলি বাদে ওই মাংস এটা ওটা পাকায় খাওয়াইতে হয়। পরে আমি বহুত ঝামেলা পড়ে গেছি যে এখন কি করি, আর ওরা নেশা করে আমার রুমে এসে।
আমার রুম ছিল বড়, ফ্ল্যাট নিয়েছিলাম ওই জায়গা। এক সাইডে আমার ওই লোকজন থাকতো কর্মচারী, আর এক রুমে আমি থাকতাম। পরে আইসা নিশা টিশা করে, পরে আমাদের আবার মালিকের 2 জন লোক, আমি আর একটা লোক হলো গ্রামবাড়িয়ার, ওরে আমি বেতন কর্মচারী হিসেবে বেতনে খাটাই। তাই ওই লোক কী হয়েছে, ওদের সাথে সংযুক্ত হয়ে গেছে। আচ্ছা, ওই ইয়ামা খরুকের সাথে। পরে ইয়ামা খরুকের সাথে সংযুক্ত হয়ে আমার কী করলো, রাতে ধরে নিয়ে গেল, রাতে 1টার দিকে। আপনাকে? হ্যাঁ। আচ্ছা, রাতে 1টার দিকে ধরে নিয়ে যাওয়ার পরে, এটা 1 মাস পরের কাহিনী, ওই যে মিলমিশ করে দেয় 1 মাস পরের কাহিনী। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে খুব গালাগালি পারতেছে, বলতেছে যে তুই তোর যে এই যে মালিকের লোক, এ বাইরে 10,000 টাকা কামাই তো মাসে, তুই এর কল করে নিয়ে এসে তোর আন্ডার কাজ করাতেছে। আমি বলছি আমি তো এটা এর কিছুই বলি নাই, সে তো মালিকে নিয়ে এসে ও বেতন হিসেবে কাজ করে। আমি বলছি যে তুই যদি ভালো বেতন পাস বাইরে যাই কাজ কর। আমি ওর বেতন দিতাম 3,000 টাকা, মানে বাংলা 60,000। তখন খুব মারধর করে, ভাই মারধর করে মনে করেন যে আমার পিঠ ফাটাই ফেলায়, কেবেল দেয় বাইরে, ওয়ার কেবেল বাইরে। আমার মনে করেন যে শুধু হাফ প্যান্ট থাকে, ছবি তুলে, প্রচুর ছবি তুলে। আচ্ছা, ছবি তুলে ফেসবুকে ছাড়ে। কি বলে ছাড়ে? ছাড়ে লিখে দেয় যে এত কোটি টাকা নিয়ে বাকছে, মানে বহুত বিভিন্ন, মানে উল্টাপাল্টা অনেক মিথ্যা মিথ্যা কথা। হ্যাঁ, লিখে পাঠায়, আর খালি নেটে ছবি তুলে। ছবি তুলে যে সকালে এক টাইম মারে, আবার দুপুরে খাবার টাবার দেয়, পেপসি টেপসি কিছু কিনে এনে দেয়, আবার রাত্রে মারি স্টার্ট করে। ওরা রাত্রে আসে, রাতে 1টার দিক আইসা মারপিট স্টার্ট করে। আর আমার রাখছে হলো মরুভূমি একটা জায়গার ভিতরে, ওই জায়গায় মনে করে কেউ থাকে না, ওই জায়গার ভিতরে নিয়ে রাখছে, আর একটা লোক ওরা দিয়ে এসে ওই জায়গা, যে একটু দেখাশোনা করবি। ওকে। তো কেবিল দিয়ে মারপিট করার পরে 1 সপ্তাহ পরে আমার টাকা পয়সা যা আসলো সব জেনে যাচ্ছিল নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই মুকাদ্দার বাহিনী, জি, যেটা বলে, ওই বাহিনীকে নিয়ে এলো। ওই বাহিনীকে নিয়ে এসে আমার ধরে দিল। ওহো, ওই যে ওদের সাথে যে সংযোগ, মানে আন্ডারওয়ার্ল্ডে গুম করে ফেলে। হ্যাঁ হ্যাঁ। ওকে ধরাই দেওয়ার পরে ওরা কী করলো, আমার নিয়ে এলো, নিয়ে এসে মাটির নিচে একটা গোডাউন আছে আপনার রিয়াদ শহরে, ওটার ভিতরে নিয়ে গেলো। যে মোবাইল টোবাইল কিছু নেটওয়ার্ক পায় না, মোবাইল আমার কাছে আছে। পরে বললো তোর মালিকের নাম্বার দে, তো মালিকের নাম্বার মুখস্থ দিলাম। মালিকরে বললো যে তোর লোক তো ইয়ামা বেছে, বাবা কোনো কিছু ইয়ামা বেছে, আর আপনার ওই কালা বলে ওরা, বাবা বলে। আচ্ছা, বাবা বেছে। তো ওই কালা বেছে, বাবা বেছে, এসব বলে পরে আমার মালিক আর ওদিকে আসলো না। যেখানে নেশার কথা বলছে ওই জায়গায় তো ভালো ভালো লোকে আইগাতে পারে না। তখন আমাকে 3 দিন লাগতো। 3 দিন রাখার পরে রাত্রে ডাক দিল, নিয়ে এসে বাসনা সব নিয়ে এসে এয়ারপোর্টে নিয়ে আসলো। এয়ারপোর্টে নিয়ে ডাইরেক্ট পাঠাই দিল বাংলাদেশ। তাই আমার তো 1 টাকা নাই তখন। তাই বললাম যে আমার মালিককে কল দিলাম যে আমার তুমি এরকম পাঠাই দিতেছে, তাই এখন তুই কী করবি, আমার তো টাকা নাই। তাই বললো যে ওই আলরাজি একটা ব্যাংকের নাম্বার দেয়, আমি 500 টাকা দিতেছি। তাই ওই জায়গায় আমি কই পাবো। পরে এক বাঙালির বললাম যে ভাই একটা আলরাজি ব্যাংকের কার্ডের অ্যাকাউন্ট দেন, নাম্বার দেন, আমার 500 টাকা আসবে। পরে ওই কথা বলার পরে 500 টাকা দিল। বাংলাদেশে এভাবে আপনাকে রিটার্ন পাঠালো কত সালে? এই তো 14-র ভিতরে, 2014 সালের দিকে। 14 সালের প্রথম, মানে 1 মাস গেছে। তখন আপনার মোটামুটি ভালো একটা অবস্থা ওই জায়গায়। তখন আমার বাংলাদেশের প্রায় 3-4 কোটি টাকার মতো বিজনেস খারাই গেছে তখন। 2 টাকা, ওই টাকার 1 টাকাও কি আপনি নিতে পারেন না? ওই টাকা এক হালাল আনতে পারিনি। ওইখানে মানে ওগুলো কি হলো তাহলে? ওগুলো কি সব কপিলের নামে করা। ওই যে গ্রামবাড়ির যে ছেলেটা, আচ্ছা, ও তো সব সাথে রাখছে, ও সব বুঝে দিয়েছে, সব ওর আন্ডারে চলে গেছে। আর ওই গাড়িগুড়ি বেচতে পারবো না, ওইটা সব কপিলের আন্ডারে। না বেচলে এটা কফিলের আন্ডারে? কফিল বলতে কাগজপত্র, মানে যেমন আপনি আমার মালিক, ওই দেশে তো নিজের নামে কিছু করা যাবে না। আচ্ছা, মালিকের নামে করতে হবে। ও তো মালিকের আন্ডারে চলে গেছে। মালিকের আন্ডারে চলে গেছে। আর ওই সেকেলে মেকেলা ওইটা ওই বাঙালি বেঁচে খাইয়ে যেতে পারবো, ওইটা কোনো কাগজপত্র। সেকেলা কি জিনিস? স্কার ফোল্ডিং, এই বিল্ডিংয়ের বাইরের সাইডে লাগায়। আচ্ছা, তো এই খুবই দুঃখজনক। তো 500 টাকা পাঠালো ওখান থেকে, 500 রিয়াল। হ্যাঁ, 500 রিয়াল পাঠালো। আমি বললাম আমার তো গাড়ি ভাড়া যাইতে হবে, ওরা বুঝাইলাম জানা কে প্রফিট আনা ওয়াই থালা মাফি আনা মুত হাদা দাম্মাম রাজধানী রো আনা বাদিন মুত আনা। পরেও 500 রিয়াল পাঠা দেওয়ার পরে আমি আসলাম, আইসে সেরে সুজা চলে এলাম আশুগঞ্জ। ওই সেই নৌকা। আবার আশুগঞ্জ এলাম। আশুগঞ্জ যাই সেরে এক পোশাক, আমার দ্বিতীয় কোনো পোশাক নেই। যে যাই বললাম ওই সাইম খানে চাকরি করছি, বললাম যে ভাই সাইম খান যা আছে এই জায়গায় আইসে, তখন একটা ক্যাপাসিটি খাওয়া চাকরি তো আমার নিতে হবে, তাছাড়া উদ্যোগ কোনো হয় না।
বললো সাইম খান তো এখানে নামছি, নামার পর টাকা ভাঙটাইতে পারিনি। পরে এক বাজালা উঠাইলো, বাজালা বলো নেওয়ার পরে বললো যে আমি বললাম যে যাবো আমি সায়দাবাদ যাবো। তাই বললো এটা তো গাবতলি গাড়ি, সায়দাবাদ হচ্ছে কেন? আমি বললাম ভাই এরকম আমার তো টাকা নাই, আমি এরকম জেল খাইছি। তো জেল থা এর ভিতরে আবার কাহিনী আছে, আমি যে গাড়ির চালান শিখছি, আমার কোনো উস্তাদ নেই গাড়ি চালান শেখা। মানে ওই গাড়ি আমি সামনে বসতাম চলাই, তো আমি দেখতাম ফলো করে কীভাবে কী চলে, কীভাবে ব্রেক করে, এগুলো দেখে দেখে পরে আমি একলা মাজারের ভিতরে গাড়ি ছুঁয়ে গেছে আমার এক বন্ধু ফেরেন, ওই গাড়ি আমি একলা একলা চলাই শিখছি। আচ্ছা। পরে আর কি ওই কীভাবে ইশারা দেয়, কীভাবে করে সব তো ওইটি পারি। পরে কীভাবে লাইট ডিফার দিয়ে একলা একলা শিখছি। আচ্ছা। কারো কাছে যাইনি আমি। পরে শিখার পরে পরে তো চলে আসলাম। আসার পরে পরে বাজালার বললাম যে আমার তো বাংলাদেশের টাকা নাই, আমার তো রিয়াল আছে। তা বললো কী করছেন ভাই আপনি, কেমনে আইছেন সুপারভাইজার? তাই বললো যে আমি বললাম যে এরকম এরকম জেল খাইতেছি। ও আমার 50 টাকা দিল, যে ভাড়া লাগবেন না, আপনি গাবতলি নামাই দেবেন, 50 টাকাতে চা পান কিছু খায়। তাই আমি যাই, সেটা এত ক্ষুধা লাগছে, খাইনি 2 দিন, ওটার ভিতরে খাইতে দেয়নি। এর ইসে আইসি, প্লেনে আইসি, মানে খেপসা টেপসা দিতে আমার ভালো লাগে না, খাইনি। পরে হোটেলে যাই খাইতে বসি, ইলিশ মাছ ভাত খেলাম, টাকা দেন বাংলায় নেই, এটা মনে নাই, মানে বিল আইসে 120 টাকা। মানে রিয়েল যে ভাঙাই না এটা? 500 টাকায় বাংটা নেই, 120 টাকা বিল আইসে নে। রাত বাজে তখন 1টার দিক, তখন সব দালাল 120 টাকা আছে। আমি বললাম আমার তখন বাংটি টাকা নেই, 50 টাকা আছে। তা টাকাটা বাংটান জানি তাই দেন। পরে এক বাজার কাউন্টার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বললো যে এটা একটু বাংটাই দেন। তাই ওটার দাম আছে 10,000, আমারে বললো যে 5,000 টাকা পাওয়া। ওই জায়গায় বিল বাজাই না, আমি 5,000 টাকায় তারা দিয়ে দিলাম, ওই 500 টাকার নোট। জি। চেক করে নিল, 5,000 টাকা দিয়ে আমি ওদিক দিয়ে চলে গেলাম আশুগঞ্জ। আশুগঞ্জ যাই গেলাম যে সাইম খান আছে নাকি, রাজভাই কি সাইম খান? বললো ওই জাহাজ তো এদিকে নাই। তা কী হয়েছে? আমি বললাম যে আমি তো ওটা চাকরি করতাম, চাকরিতে আইছি, এখন আমি কি করব? তাই এক লোক বললো যে না আমাদের তো লোক দরকার, ও তুমি কি কাজ জানো? আমি কই কি দেন লস্কর দেন, বাবুর্চি দেন, যেটা দেন, হেগের বাবুর্চি নেই। আচ্ছা আচ্ছা। তা বললো আমাদের তো বাবুর্চি নেই, তাহলে তো ভালোই হয়, আপনি ওইটা করেন, আমার ঠিকানা কিচ্ছু জান না। 2014 করছি, এখন যেটা রানিং অবস্থা আছে। আচ্ছা আচ্ছা। তা বললো আমার তো বাবুর্চি লাগে, বাবুর্চি লাগবে। আমি বললাম হ্যাঁ বাবুর্চি পারবো, সমস্যা নেই। তা বাবুর্চি লাগবো। আমি ওটা হলো 22 তারিখ 18 তারিখের দিক। তা ওটার পরে অন্য একটা লোক 4 বছর ধরে বাজার করে, তা ওই 12 দিন পরে আমার বাজার দিয়ে দিল যে ভাই আমি 4 বছর করছি, এখন বাজার ঘাট আমি করবো না, তুমি বুঝে নাও। মাস্টার টাস্টার সবাই বললো যে আমি তো তখন খুব সুন্দর ছিলাম, এখন তো রোদে থাকি। তো তখন সবাই বলতো যে আমার মাস্টার, পোশাক টোশাক কিনলাম ভালো, সবাই মানে এক জায়গায় গেলে বলতো মাস্টার, এরকম বলতো। পরে চাকরিতে ঢোকার পরে আমি বাজার সাথে করে এরকমভাবে চলে গেলাম। 3 মাস শেষ হইলো 2 টিপ দিয়ে, চলে গেলাম মুংলা যায় সেরে বানিশালতে একটা বাজার আছে, ওই জায়গা দিয়ে হাইটে আসতেছে, রোডের সাথে একটা মেয়ে খুব কান্দা করতেছে। সেকেন্ড ইয়ারে পরে, ইন্টার সেকেন্ড ইয়ারে খুব কান্দা করতেছে। বাড়ি খুব গরিব, মানে একবার খুব করুণ অবস্থা। বাইবিরাদের মাছ মারে আর ওরে পড়াশোনা চলায়, থাকে হইলো আপনার খুলনা। তাই আমি বললাম যে ওই এক দোকানদারে খালা বলি, আমি বলি খালা ওই মেয়েটা কান্দে কেন? ওটা তো আমার বোনের মেয়ে, এরকম পড়াশোনা করতে চায়, তাই নোট মোট কিনে রাখবো, তো টাকা পয়সা নেই, এই জন্য কান্দা করতিস। খেটখেটা খাবো, খায় না বোধ হয়, এরকম অবস্থা। পরে কয়েক দিন এরকম একটা ডিম দিয়ে দুই বেলা খায় পাক করে। বাড়ির অবস্থা খুব খারাপ, তাই পড়াশোনা খুব ভালো, তাই নিয়ে কীভাবে কী করবো? তাই আমি বললাম ঠিক আছে, কয় টাকা লাগবো? বললো যে না আপাতত 1500-1600 টাকা হইলো। আমি বললাম 5000 টাকা দিয়ে গেলাম, যদি লাগে আমি যদি আসিয়ে দিই তাহলে দেবো। আবার চেনেন না জানেন এরকমভাবে টাকাটা দিয়ে? টাকাটা দিয়ে দিছি। আর ওই খালার তার কোনো ছেলে নাই, দুইটা মেয়ে, একটা মেয়ে বিয়ে হয়েছে বহুত বড় লোক বাড়ি, মেয়ে 2টার চেহারা ভালো, আর একটা মেয়ে আছে এখনও অনবিবাহিত, 18 বয়স, 18 বছর 3 মাস 4 মাস চলে এরকম। তাই বললো যে আমি টাকা দিয়ে দিলাম 5000, পরে খুব খুশি। বললো তুমি কি? আমি বললাম আমার বাড়ি তো ফরিদপুর, সমস্যা নেই, আমি বিদেশ থেকে আমার টাকা পয়সার অভাব নেই, তো নিবে না। মানুষ কত বিচিত্র মানুষ। হ্যাঁ। পরে টাকাটা নেওয়ার পরে ওই খালা খুব ভালো জানে আমার, আমি তার বাড়ি আজ পর্যন্ত যাইনি, বাড়ির উপর যাইনি,
এতদিন যে 4 বছরের রিলেশন, আজ পর্যন্ত আমি তার বাড়ির উপর যাইনি। পরে ওখান থেকে চলে আসলাম, চলে আসার পরে ওই বাজারে তখন প্রথম আমি সব জায়গায় রিলেশন হয়ে গেল, সবটা দোকানে। আমি একবার যাই, আমার একটা কি যে কোনো জায়গায় একবার বাজার করব, আমার এরকম খাতির হয় বাইর করে ডাকে মহিলারা, ওদের বেশিরভাগ মহিলা দোকানদার। তা এক বাজার দোকান, সবজির দোকান, সে প্রতিতলায় ছিল ওই মহিলা, এখন বহুটার মালিক আমি জানি না। তা ওই জায়গা থেকে আমি বাজার করি, তো বাজার করি তখন ওই কতদিন টাকা কম যায়, আমি কই কি এত জিনিস নিও না, টাকা কম। কয় বাইর তোমার টাকা লাগলে 500 নিয়ে যাও, বাজার যদি ছট পড়ে আরও টাকা দেয় আমার। পরে এরকম কয়েকদিনই করার পরে 15 দিন ও যায় টিপ নাই, জাহাজে যায় বাইন্দে রাখছি। পরে হের বাসা আবার সাইডে প্রায় 8-10টা বাসা ভাড়া দেয়া, আর ওই মহিলা আমার নিয়ে গেল বাসার ভিতরে, খানা দানা এটা ওটা করে। ও মহিলার বাইরে আবার পরিচয় দিল, এই পরিবেশ সমস্যা তো এখন তো আর থাকে না, এখন তো সে জায়গা সম্পত্তি সব কিছু মালিক। বলছে হয় এর মেয়ে দিব বোধ হয়, এই জন্য আমি জানিও না যে এর মেয়ে আছে, পড়াশোনা করে এসে আপনি খুলনা থেকে পড়াশোনা করে। তা একদিনে বলতেছে যে আমার তো বাইরে বহুত সমস্যা। আমি কী সমস্যা? খালা ডেকে আমি, যে খালা কী সমস্যা? বলতেছে যে তোমার এক বোন থাকে এরকম, এসে আমার 12,000 টাকা মাসে দিতে হয়। আমি বললাম যে আপনি তো কত বিজনেস, দোকান টোকান এটা ওরা, বাসা ভাড়া দিচ্ছেন? কয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আসতেছে। পরে এই কথা বলার পরে 500 টাকার মতো আমার বাকি ছিল। পরে আমি দিয়ে বললাম যে আমি চলে যাচ্ছি, আমি যদি ফের আসি দেখাবো। পরে আবার টিপ নিয়ে আসলাম, টিপ নিয়ে এসে আপনি ঢুকলাম হইলো জায়গাটা হলো দবদবে বেরিয়েছে এই যশোরের ভিতরে, ইউনিভার্সিটি হয়েছে জায়গা, তখন ইউনিভার্সিটি রানিং হয় না। তো ইউনিভার্সিটির বালি ভরাট করতেছে, বিল্ডিং করতেছে। তাই ওই জায়গায় যাওয়ার পরে ওই রাত্রে প্রায় 12টা-1টা বাজে, আমি আবার ওই টিভি দেখার নেশা, মুভি দেখার নেশা, তাই রাত 12টা-1টা বাজে আমি দোকান থেকে আসতেছি। একটা ছেলে 4-5টা মেয়ে, আমি যাইতে গেলে দেখছি যে আপনার এই দই বহুত কিছু বিভিন্ন জিনিস নিয়ে এসতেছে, আর ওই মোবাইল বাজায় আনন্দ ফুর্তি করছে। কলেজের মেয়ে ওই জায়গা তো আর আমাদের শিক্ষিত, ওই জায়গা তো আমাদের চলে না। রাত 10টা জ্যোৎস্না রাত। পরে সেদিনকে মেয়ে দিবস না কি ছিল অত স্মরণ নাই। পরে 12-1টা দিকে আমি আসতেছি, খালি মেয়ের কান্দার আওয়াজ পাই। তা আমার কান আবার এত সহজ, মানে একটু জ্বলাই হইলে আমার খটকা লাগলে আমি ওটা না দেখে ছাড়িনি। পরে মেয়ে কান্দার আওয়াজ পাই, ঘটনা কি যে এই জায়গায় দিয়ে গেলাম 3-4টে ছেলে একটা মেয়ে। পরে গেছে আগে গেছে বলতে একটা ছেলে বলে তুমি এখানে কী সব? বললাম যে কান্দার শব্দ পাই, মানে ওই পাশে একটা ঘর আছে, বিল্ডিং এখনো পুরো কমপ্লিট করে নাই, 4 সাইড দিয়ে খালি দেওয়ালটা তুলছে, কেউ থাকে না। ওই বিল্ডিংয়ের ভিতরে আওয়াজ পাইতেছি। পরে আমি আগে যাওয়ার পরে ও আমাকে একটা চটকানা মারে, ভার্সিটির ফোলা। পরে একটা চটকানা মারে ফাতে বল তুই এদিকে আসিস কেন, যেদিকে বাড়ি কোনে? আমি বললাম বাড়ি তো ভরে, তোর বাড়িতে কী করবেন? পরে কয় তুই যাই জায়গা কী চাস? বললাম আমি একটা মেয়ের কান্দা শব্দ ভাই, কথা বলবি না, সোজা যাবি, মানে নেশা করতেছে, ওই সোজা চলে যা। পরে আমি কী করবো, জাহাজে গেছি, জাহাজে যাই প্রায় আমরা 5-7টা জাহাজ। তাই ওই রাত্রে আমরা সবাই গল্প করতাম। তা সব জাহাজে 2-1 করে ডিউটি জাগনা থাকে। বললাম এরকম একটা মেয়ের দর্শন করতেছি, লাঠি মাটি সব গোছা, মানে দৌড়বাড়ি, এই সাইজ 2 হাত করে লম্বা, 12-13 জন আমরা রেডি হইলাম। রেডি হইয়া ও যেটা আমি বললাম তুই আগে যাবি না, ওর সামনে প্রথম আমি একলা গেছি। যে বললাম তুই কী বললি? তখন কয় তোর যাইতে বলছি। এ কথা বলছে বাদে আমি বাড়ি মারছি, বাড়ি মারি তুই কী করবি? এক বাড়ি মারছে, চেক করে দিছে, চেক করে দিলি রুমের ভিতরে যেটা ছিল ওইটি বাইরে, মানে দৌড়ে বাক্সে পরে ওরে ধরলাম, আর ব্যাগটা দেখলাম, দেখ রুমের ভিতরে কি। পরে যাই দেখ ওই মেয়ের দর্শন করতেছে, ও ভার্সিটিতে পড়ে, ওই মেয়েও নেশা করে। পরে ওরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে রাত বাজে ফিরে 1টা, তখন আমরা কই যাব ওই মেয়ের নিয়ে? তখন সবাই আমার গালাগালি করতেছে, তুই এখন এই মেয়েরই যদি আমাদের ওর কেস টেস দেয়, আমরা হসপিটাল যাবো না, কেউই রাজি হয় না। আচ্ছা, তখন আমি ওরে নিয়ে গেলাম হসপিটালে। ওখান দিয়ে সিএনজি চলাচল করে, দবদবে ব্রিজের করতে, ওই ছোটো ইগুলো আছে ওটাগুলো। পরে ওর নিয়ে সেটা নিলাম হসপিটালে। ও বললাম যে হসপিটাল যাবো, আমি তো নাম জানি না ওই জায়গার হসপিটাল।
বললাম হসপিটালে যাব। পরে একটা হসপিটালে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এনে বললো এটা তো পুলিশ কেস, পুলিশকে ফোন করতে হবে। আমি বললাম করেন, পুলিশকে ফোন করেন। পরে পুলিশকে ফোন করার পরে আমার বললো কী সমস্যা কি? আমি বললাম এরকম এরকম রেপ করতেছে, তাই আমরা বাসায় উদ্ধার করে নিয়ে এসেছি। কয় আরও সাক্ষী লাগবো, তাকে নিয়ে এসো। পরে ডাক্তারের বললো যে ঠিক আছে ট্রিটমেন্ট করো। তাই ট্রিটমেন্ট আমার তখন মাল চলে। পরে ট্রিটমেন্ট করার ভিতরে আমি গেলাম আবার দুপুর পাকটাক শেষ করে 2টার দিক খাওয়া দাওয়া করে গেলাম। মেয়েটা কি অবস্থায় ছিল, সেন্সলেস নাকি? একবারে মানে কিছুই বলতে পারে না। মেয়েটার আমি যখন নিয়ে গেছি, মেয়েটার মানে আমি কান্দে করে উঠে নিয়ে গেছি। ওরা ছিল 5 জন না 6 জন জানি, অত বলতে পারবো না, কিন্তু একজনরে আমরা ধরে রাখছিলাম। ওটা একজনকে রেখে দিয়েছিলেন? হ্যাঁ, একজনের বাইন্দে রেখে দিয়েছি। পরে যদি চাই আচ্ছা আচ্ছা, মেয়েটা মারা গেল, পরে তো আমি ফাঁসবো না ওই জায়গা। হ্যাঁ, বললাম এটা দিন যাইতে পার না, এটার বান জাহাজে নিয়ে। ও জাহাজে নিয়ে বাঁধছেন? ওটার বানছি। বান্ধার পরে ওই মেয়েটারে, ওই ছেলেটা তারপর দুপুর হয়ে গেছে ছাড়ি নেই। তো মেয়েটার জ্ঞান ফিরে আসুক তারপরে ছাড়বো। ছেলেটা খাওয়াইছি, খাওয়া টাওয়ার পরে বার্ষিক ডোজায় গেলাম। নেতা পিতারা তো আছে ওদেরকে, এলাকা প্রভাবশালী নেতা পিতা আছে। তাই যাই সে আস্তে আস্তে আলাপ করলাম যে ভাইয়া এই জায়গার ক্ষমতাশালী ব্যক্তিকে যারা বাজার করেই আমি তাদের সাথে আলাপ করলাম জিনিসটা, যে এই জায়গায় তো অবশ্যই ক্ষমতাশালী লোক আছে, আমি তো এই জায়গায় নতুন, এই জায়গায় এটা কী করবো? বলতেছি তুমি কী করবো? আমি বলছি একজন একটু টাকা পয়সা, ভাই আমার টাকা পয়সা দেয় না, এই জন্যই আলাপ করবো। পরে বললো যে নাম বললো একজনের, তার নাম বলার পরে আমি তার ঠন গেলাম। তার 4-5টা দোকান আছে আর ব্যবসা আছে হোটেলের। পরে বললাম যে ভাই ভার্সিটির সামনেই এর দোকান। পরে বললাম ভাই আসেন, আপনি এদিকে আসেন একটু। পরে নেওয়ার পরে বললো কী হয়েছে? বললাম এরকম একটা মেয়ের দর্শন করছে, মেয়েটা তো জ্ঞান ফেরে নাই এখনও, কালকে রাতে থুয়েছি, এখন বেলা বাজে 5টা, আমি 2টা গাছ দিয়ে খাইছি, ওই ছেলেরা দর্শন করছে। বলে সেই ছেলে কই? পরে জাহাজে নিয়ে গেলাম, নেওয়ার পরে সেই সাথে করে নিয়ে এলো। সাথে করে নিয়ে আসার পরে হসপিটাল নিয়ে গেল। নেওয়ার পরে ওই মেয়ের জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে আমাদের জাহাজ খালি হয়ে গেছে। খালি হওয়ার পরে না আমার আর ওই জায়গা থেকে আসতে দিতেছে না, হাসপাতাল থেকে। পরে আমাদের জাহাজ চলে গেল, আমাকে যেতে দিল না, আমাদের জাহাজ চলে গেল সিলেট। ওকে, সিলেট ছাতক আমাকে বললো যে এই মেয়ের দায়িত্ব তোমার নিতে হবে। পরে আমি ওখানে রয়ে গেলাম। 2 দিন হাসপাতাল থাকার পর আমি হাসপাতালে রইলাম, পুরো সুস্থ হয়ে গেল। পরে মেয়ের ওই যে বড় বাইরে ডাকলাম, ও বোধহয় টাকা পয়সা খায় এটা মিটমাট করে দিল, বললো কেস কভার। কিন্তু বিষয়টা কি দাঁড়ালো? মেয়েটা কোথা থেকে আসছে, মেয়েটার বাড়ি কই? বলতেছি আমি তখন বললাম, মেয়েটাকে বললাম যে তুমি কি কেস দিবা? কেস তো অলরেডি হয়ে গেছে। বললো তুমি কি যাবা থানায়? বললো না আমি থানায় যাবো না। তা আমি বললাম যে যাবা না, তাহলে তোমার সাথে এরকমই হইলো। তাই ওই বড় বাইরে ফোন দিয়ে নিয়ে আসলাম, আর ওই ছেলেটা নিয়ে আসলাম। ছেলেটা নিয়ে আসার পরে বললো যে এটা করে লাভ নাই, এরা নিজেরাই সবাই নেশার হয়ে গেছে যা হবার, তাই এক কাম করো মিলাই দেব। আমাকে বললো যে মিলাই দিই, সমস্যা হবে না। বোধহয় হয়ে সে টাকা পয়সা খাইছে কিছু। পরে বললো কেস করার দরকার নেই। তো মেয়েরে বললাম, মেয়ে বললো কেস করার দরকার নেই। পরে মেয়েরে বললাম যে তুমি এখন কোথায় যাবা? মেয়ে বললো যে আমি বাড়ি যাইতে চাই। থাকে তখন ওই হোস্টেলে। তো বাড়ি যাইতে চাও, ঠিক আছে তোমার বাড়ি কোথায়? বললো ফুলবাড়ি। কোন ফুলবাড়ি? বললো যে এটা খুলনার ভিতরে পড়ছে, খুলনার লাশপান্তে, যশোরের লাশপান্তে, একবার 2টার মুখামুখি। তো চলো যাই ফুলবাড়ি যাই, তোমার দিয়ে আসি। তাই আমি আবার টাকা রেখে দিয়েছি 7,000। আমার বাজার খরচার টাকা ছিল 2,000 দিয়ে 7,000 টাকা আমি রেখে দিয়েছি। তাই মেয়েটা নিয়ে গেছে। মেয়েটা নিয়ে যাওয়ার পরে মেয়ের বাড়ির অবস্থা খুবই ভালো। বাপে কি ব্যবসা করে, কয়লার না সারের ডিলার আর কি। তো বহুত উচ্চ ফ্যামিলি। নিয়ে যাওয়ার পরে মানে বহুত অবস্থা স্থির ছিল। এই জায়গায় কামড়ে ডাকছিল, এখান থেকে কামড়ে ডাকছিল, এই চুরে ডাকছিল। পরে বললো কীভাবে হইলো? পরে মেয়ে বললো, মেয়ের ম্যাটন যে এরকম আমার ঘুরতে গেছিলাম, দর্শন করছে। মেয়ে একটু ঘুরেই বললো যে নৌকাতে ঘুরতে গেছিলাম, নৌকা থেকে ধরে নিয়ে দর্শন করছে। এইভাবে ঘুরে বললো। রেপের কথাটা বলেছে? জি, রেপ করেছে এটা বলেছে? হ্যাঁ বলেছে। তা বলার পরে আমি আর ওই যে নেশা করে এটা বললাম মেয়ের মায়ের, যে আন্টি বললো তখন যে আন্টি ওরে সরাই ও গোসল করতে না কোথায় গেল? বললাম আন্টি আপনি একটা কথা বলবো, আপনি শুনবেন? বললো কি বলো বাজান? বললো আপনি মেয়ে তো এরকম নেশা করে, নেশাগ্রস্ত হয়ে পড়ছে।
বললো তুমি জানলে কীভাবে? আমি বললাম যে আমি তো নেশা করতে দেখছি, কিছুক্ষণ পরে এসে দেখছি দর্শন হয়েছে। আমি তো এখন সত্যি কথাটা বলে দিলাম যে নৌকা টৌকায় কিছুই নেই, এমনি এসে তাকে দর্শন করছে, ও নিজে এসে গেছে, সব এসে গেছে, তাহলে এখানে আর কী হবে? পরে বললো যে আচ্ছা বাবা তুমি যেহেতু আমার বলছাও, তোমার আঙ্কেল একটন বললো না। আমি বলছি না, আঙ্কেল একটন কেন বলবো? তা আমাকে আর ওই দিন আসতে দিল না। আসতে না দিয়াতে পরে তারপরে দিন রইল, তারপরে একটু সুস্থ হইলো। পরে ওর নানা বাড়ি গেল, নানা বাড়ি প্রায় 1 কিলো 2 ভিতরে নিয়ে গেলো, আমারও সাথে করে নিয়ে গেলো। ওর আম্মু গেল, আমি গেলাম, আর ও গেল। তার বড় ভাই আছে একটা, চাকরি করে ঢাকা, কী চাকরি করে অত আমি খোঁজ নিইনি। পরে যাওয়ার পরে পরে বললো যে তুই কি নেশা করস? বলছে কে বলছে? ও বলছে তুই নেশা করস কিনা তাই বলো। ওই আন্টি বলতেছে করি একটু একটু। পরে বলো যে তুই যে মাসে যে 15-20 হাজার টাকা নেয়, সেই টাকা দিয়ে কী করস? তো 15-20 হাজার টাকা লাগে না, তোর আব্বু দেয় 10,000, আবার আমি পার্সোনালভাবে দিই 8-10 হাজার, আবার তোর মামাক ঠুনতে চাই টাকা নেস। মানে মেয়ে পুরাই নেশাগ্রস্ত হয়ে গেছে। পরে আমি বললাম যে আপনি জিগেন, তাই আমার তো যাইতে হবে, আমি এক জায়গায় চাকরি করি, আমি তো ছুটি নিয়ে আসি না, এরকমভাবে আমাকে এখানে নিয়ে এসে জোর অবস্থা। পরে মেয়ে বললো যে না তুমি যেতে পারবে না, তুমি এখানে থাকো। তাই বয়সে বোধহয় আমার সিনিয়রই হবে, নাহলে আমার সেম হবে। পরে মেয়ের মায় বললো যে তোমার বাপ মা কে কে আছে? আমি বললাম সত্যি কথা বললাম যে আমার বাপ মা তো কেউ নাই, মারা গেছে আন্টি অ্যাক্সিডেন্টে। তা বললো তোমার বাপ মা যেহেতু কেউ নাই, তোমাদের ওই জায়গায় আমরা যাই দেখবো তোমার কী অবস্থা, আর্থিক অবস্থা কি। আমার মেয়ে যদি দেয় তুমি বিয়ে করবে। আমি বললাম যে আমি মূর্খ শিক্ষিত না, আপনার মেয়ে অনেক সুন্দর, আমি বিয়ে করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। আর আপনার মেয়ে যে জিনিস খায় ওটার টাকা উপার্জন করা আমার দ্বারা সম্ভব না। What a story, man. ওকে, তারপরে ওখানে বলার পরে উনি বললো যে না, যে আমার মেয়ে যদি নেশাগ্রস্ত না করে নেশা, তাহলে তুমি বিয়ে করবো। আমি বললাম যে সেটা পরে দেখা যাবে। তো এই কথা বলার পরে বললো তাই ঠিক আছে, আমাকে খাওয়া দাওয়া করাইলো। পরে 7,000 টাকা ছিল আমার ঠুন, ওখান থেকে 2,000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে তার নিয়ে গাড়ি ভাড়া। পরে 5,000 টাকা আমার ব্যাগে পকেটে আছে। পরে মেয়ের ভাই বললো, মানে আমার গোসল করতে গেছি, পকেট থেকে টাকা টুকে দেখছে কী কী আছে না আছে, মোবাইল নম্বর টোম্বর সব নিছে, যে আমার আত্মীয় স্বজন আছে কিনা সব মোবাইল থেকে নাম্বার উঠে নিছে। তাই যে জায়গায় কল দেয় সব জাহাজের লোক পরিচিত, মানে কল দিয়েছে কয়েক জায়গায় জাহাজের লোক, কয় তোমার তো বাড়ির কোনো নাম্বারই নেই। আমি বললাম আমার বাড়ির নাম্বার নেই, তুমি আপনি জানলেন কীভাবে? পরে বলতে যে জায়গায় কল দেয় খালি তোমার জাহাজের বলে যে রশিদ আমার বন্ধু, ভাই বিরাদার, কিন্তু কোনো একটা মেয়ের নাম্বার, কোনো একটা চাচা আঙ্কেল নাম্বার, কারোর নাম্বার পাইলাম না। তা আমি বললাম যে এটা রাখা কি জরুরি দরকার? বলে না, জরুরি দরকার না। পরে তিনি আমার 5,000 টাকা দেন ওখান থেকে। 5,000 টাকা দেন, বলে যে তোমার 1 বছর টাইম দিলাম, 2014 সালের কথা, 2015 সালে যদি সুস্থ হয় তাহলে তুমি বিয়ে করবা। আমি বললাম যে আন্টি তো তখন দেখা যাব। আমার নাম্বার রেখে দিল, রেখে দেওয়ার পরে মাঝে মাঝে কল করে। আমার শেষ ছিল টাচ স্ক্রিন, তাই ইলিশ মাছ কিনলাম বরিশাল থেকে, ওই জাহাজ ঘুরে আসলাম, বরিশাল থেকে উঠছি, ইলিশ মাছ কিনতেছি। ইলিশ মাছ কেনার সময় আমার পকেট থেকে টাকা বাই করছি, সেটও পকেটে ছিল। তাই আমি নিচে ইলিশ মাছ ছিল নিচে করতেছি, গেটের কাছে এক লোক দাঁড়ায় না, ওই যে যারটাতে মাছ কিনছে, ও সেট ফলো করছে, নাইমে গেছে। নাইমে ওইটা আমি সেটে হাত দিতে গেছি, পকেটে টাকা আছে, সেট না, মানে ও সেটটা নিয়ে গেছে, টাকা নেই না। এই যে মোবাইলও গেল, সব কিছু গেল। হ্যাঁ, এই নাম্বার টাম্বার আঙ্কেল আন্টির সব নাম্বার শেষ, মানে আগে যারা ছিল পরিচিত ওই বেশ শেষ। মোবাইল চুরি হয়ে গেলো, নাম্বার তো আর জোগাইতে পারি না, 6-7 মাসের শুনতে সিম তার শুনতে সিম আনাতে। বললাম তাই চলো যাই। পরে তার বাসায় নিয়ে গেল, নিয়ে বললো ও পরিচিত, বললো যে না ওই মেয়ের সিম, এই সিমটে। তাকেও আমি বাগনি বলি, বলে যে এ তো সিম নাই, এ তো তোমার মামা লাগে রিস্তে, তাই এর একটা সিম দেওয়া যায় নাকি? বলে এই সিমটা তো আমি ব্যবহার করি, তাহলে আমার হাজব্যান্ডের সাথে পারমিশন নিতে হবে। বলছে এই নাম্বার এর নামেও না, বলছে আমার হাজব্যান্ডের নামে, কিন্তু তারা 4 ভাই ব্যাংকের চাকরি করে, একজন সোনালী ব্যাংকের, একজন ইসলামী ব্যাংক, আর 2জন মনে হয় অগ্রণী ব্যাংকের। পরে তারে কল দিল, বললো এরকম একটা ও তো সিম চায়, তা ওরকে সিমটা দিব। বলছে সিম দিতে পারো, যদি সিম হারাই যায় তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাইতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবো, আমার অনলাইনে ছবি ছাড়া আমার নামে সিম উঠে না, সমস্যা হয়ে যাবো। তো ওই সিমটাই নিয়ে দিয়েছে, আমি ব্যবহার করতেছি পর্যন্ত। পরে দেওয়ার পরে
পরে আমি চলে আসি ওখান থেকে। ওই মেয়ে কিছুদিন কথা বলার পরে এই 2015-তে যায় সেরে ট্রেনে মারা যায়। ট্রেনে মারা যায়? হ্যাঁ, মানে নেশাগ্রস্ত অবস্থায় ট্রেনের লাইনে যায়, ওর বাড়ির সাইডে ট্রেনের লাইন। আচ্ছা, ওই ট্রেনের লাইনে মারা যায়। কিসে পড়তো মেয়েটা? মেয়েটা পড়তো ভার্সিটিতে। কিসে পড়তো আমি অত জানি নাই। ওই আপনি যে ভার্সিটি আছে দবদবিয়া ব্রিজ, হ্যাঁ, বরিশাল, ওই ভার্সিটিতে। ওকে। ভার্সিটিতে কোন ক্লাস কি ওরা তো আমরা তো বুঝি না, পড়াশোনা করি নাই, প্রশ্নও করি নাই। হুম, তখন ওই ভার্সিটিতেও ছিল। পরে কিছুদিন মারা যায়, ওর আম্মু ফোন ধরে হুম, যে বলে ও তো দুনিয়ায় নাই। আমি বললাম কী বললেন আন্টি আপনি, দুনিয়ায় নাই? বলে এরকম এরকম নেশা করে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর তার সেই জায়গা যাওয়া হয় নাই। তারপরে 1 বছর আবার এই যে 2016, হুম, 2016-তে যাই হোক লাইনে চলতেছি। বেতন প্রায় আমার 1,60,000 না 65 দিন আবার হিসাব করলাম, এরকম হয়েছে। ঈদ বোনাস 2 লাখের কাছাকাছি। আচ্ছা। 2 লাখের কাছাকাছি। ফের আবার